কথাগুলো খুব বাজেভাবে টোন করা শুরু করলো। একটা ছেলে বলে উঠল, মালটা ক্যাডারে? উত্তরপাড়া থেকে আসে, এবার ফার্স্ট ইয়ারে ভর্তি হইছে মনে হয়। আরে ভাই, এমন মাল তো দেখি নাই আগে। হ ভাই, পুরাই আগুন, একদম কুচি। লাগবে নাকি? লাগলে ওস্তাদরে কইও, বাড়ি থাইকা তুই লাইন না দিব। ওস্তাদ এসব কাজে ভালো পটু আছে। লাগবে মানে? এমন মাল হাতছাড়া করি কেমনে? একদম টলমলো, ভাবখানা দেখাই মনে হইতাছে অহনো মোড় খোলা হয় নাই। হ ভাই, ওস্তাদরে আগের দিনই কইছিলাম এই মালের কথা। কোন লাগা তাইলে? ওস্তাদ এই মালটা আমার লাইগা তুইলা আইনা দিক। তোর একার লাইগা কেন? সবাই মিলামিশা ভাগ কইরা নি, মজা সবাই নেই। ছেলেগুলো পৈশাচিক হাসিতে গড়িয়ে পড়ল। কেউ বলছে আমি আগে, কেউ বলছে না না আমি আগে। একের পর এক বিশ্রী কথা বলেই যাচ্ছে। রজনী একটা বাড়ির জন্য পেছনে ফিরে তাকালো না। দোকানের সামনে থেকে আসার সময় শুধু একটা ছেলের মুখ নজরে পড়েছিল, বাকি ছেলেগুলোর মুখও দেখেনি, শুধু তাদের কথা শুনেছে। রজনী হাঁটার গতি বাড়িয়ে দিতেই অন্য একটা ছেলে বলে উঠল, আরে ভাই দেখ দেখ দেখ। আরে ওইটা রং না। সাথে সাথে রজনী তার জামার পেছনে তাকিয়ে দেখল, ইতিমধ্যেই তার পিরিয়ড শুরু হয়ে গিয়েছে। জামার পেছনে দাগ ভেসে উঠেছে। ছেলেগুলো বিশ্রীভাবে হেসে উঠল। ওদের হাসিতেই রজনীর সমস্ত শরীর ঘৃণা আর ভয়ে থরথর করে কেঁপে উঠল। ভীষণ অপমানে লাগলো, তার আত্মসম্মানে এমনভাবে আঘাত লাগলো, ভেতর থেকে মাথভাঙা কান্না উপচে এসে পড়ছে যেন। একটা মেয়ের জীবনের সবথেকে আত্মসম্মানে লাগা কথাগুলো আজ সে শুনেছে। মেয়েরা কতটা আনসেফ তার নিজের দেশে। মেয়েদের ফাঁকা রাস্তায় পেলে ছেলেরা ভোগের বস্তু মনে করে এইভাবেই উপহাস করে। রজনী বুঝতে পারল এই মুহূর্তে তার জীবনে সব থেকে বড় অঘটন ঘটতে চলেছে। আশেপাশেও কেউ নেই সাহায্য করার জন্য। মাথাটা ভন ভন করে ঘুরছে। তার বাবা বারবার বলে দিয়েছিলেন সে যেন এদিক দিয়ে একা আসা যাওয়া না করে। এবারের ছেলেগুলো খুব একটা ভালো নয়, প্রয়োজনে সারা দিন দাঁড়িয়ে থাকবে, তবুও যেন একা না আসে। বাবা তাহলে মিথ্যা বলেনি। ভয়ে রজনী আল্লাহকে ডাকছে আর মনে মনে দোয়া ইউনিস পড়ছে। এই মুহূর্তে কেউ যেন ফেরেস্তার মতো আসে আর তাকে ছেলেগুলোর হাত থেকেই রক্ষা করে। বুকের ভিতর কেমন হাতুড়ি বাড়ি দিয়ে উঠছে যেন। পেছন থেকে ছেলেগুলোর বিশ্রী কথার পরিমাণ আরও বহু গুণ বেড়ে গেল। ভয়ে চোখ মুখ শুকিয়ে এসেছে। এখনই মাথা ঘুরে পড়ে যাবে এমন একটা অবস্থা। তৎক্ষণাৎ একটা বাইক তার সামনে এসে দাঁড়ালো। রজনীর সাথে সাথে কেঁপে উঠল। ভাবলো খারাপ ছেলেগুলো তার কাছে চলে এসেছে। এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। যদি কোনো অঘটন ঘটে তাহলে কি হবে? চোখ দুটো পানিতে টলমল করে উঠল। আর মন শক্ত করল, আজ যদি তার কোনো সর্বনাশ হয় তাহলে সে আজ চুপচাপ মেনে নেবে না। একটা খুন করে প্রয়োজনে সে নিজেও খুন হবে। সে চায় না হেডলাইনে মানুষ এটা দেখুক যে কয়েকজন যুবকের হাতে কলেজ ছাত্রী গণধর্ষণের শিকার। সে চায় মানুষ দেখুক ধর্ষিত হয়ে ধর্ষকদের খুন করেছে কলেজের ছাত্রী। তার সামনে এসে দাঁড়ানো কালো রঙের বাইকটার দিকে তাকালো সে। বাইকে দুজন ছেলে বসে আছে। পেছনে সেই ছেলেটা বসে আছে যে কলেজ থেকে আসার সময় রজনীকে ফলো করছিল। আর সামনে হেলমেট মাথায় একটি ছেলে বসে আছে। এরই মাঝে পেছনের ছেলেটি বলে উঠল, ওস্তাদ শব্দটি রজনীর কর্ণকুহরে কেমন বিশ্রী শোনালো। কিছুক্ষণ আগেই এই ওস্তাদ শব্দটা কয়েকবার শুনেছে সে। সামনে বসে থাকা ছেলেটি মাথার হেলমেট খুলল, এলোমেলো চুলগুলো হাতের আঙুল দিয়ে আছড়ে ঠিক করে নিল। রজনীর বুঝতে অসুবিধা হলো না যে এই ছেলেই তাদের ওস্তাদ, যে ওস্তাদকে দিয়ে তাকে তুলে আনার কথা বলা হয়েছে। তৎক্ষণাৎ তার মনের মধ্যে একরাশ ঘৃণা জমে গেল, এটা ভেবে যে ছেলেটা এই গ্যাংয়ের লিডার। ছেলেটার নাম প্রান্তিক চৌধুরী, এই গ্রামেরই ছেলে, তবে ফ্যামিলি সহ শহরে থাকে। গ্রামে বাপদাদার ভিটা বাড়ি আছে, মাঝে মধ্যে গ্রামে আসে ঘুরতে। পারিবারিকভাবে রাজনীতিতে জড়িত, অত্যন্ত সাহসী, মেধাবী আর তেজি স্বভাবের একটি ছেলে। তবে তার বাবা শান্তশিষ্টভাবে রাজনীতি করেছে, কিন্তু প্রান্তিক তার ব্যতিক্রম। সেকেন্ডে সেকেন্ডে জ্বলে ওঠে তার শরীর। এমন কোনো দিন নেই যে কারোর সাথে মারামারি করে না। এর কারণও আছে। একবার তার বাবাকে এক পার্টির লোক অকারণে খুব মেরেছিল। তারপর থেকেই বাবার সাথে সম্পূর্ণ রাজনীতিতে মন দিয়েছে। পারিবারিক আভিজাত্য, দেখতে সুন্দর, শিক্ষাগত যোগ্যতা, ক্ষমতা সব থাকতেও 28 বছর বয়সী প্রান্তিক চৌধুরী সিঙ্গেল।
যদিও এর পেছনে কারণ আছে। প্রান্তিক হাত ঘড়ি ঠিক করে নিয়ে টাইম দেখল। শার্টের হাতা গোটাতে গোটাতে একবার রজনীর মুখশ্রীতে দৃষ্টি নিক্ষেপ করলো। বিগত 7টা দিন এই মেয়েটাকে খুঁজতে খুঁজতে পাগল প্রায় সে। বিগত 7 দিন সারা শহরে খুঁজেছে, কিন্তু কোথাও পায়নি। কলেজের বসন্ত বরণ অনুষ্ঠানে বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা। গানে রজনীর ডান্স পারফরমেন্স দেখে ফিদা হয়ে যায় প্রান্তিক। মুগ্ধ হয়ে দেখেছিল রজনীকে। প্রান্তিকের নয়নেও যেন নেশা লেগেছিল, রজনীকে দেখার নেশা। নাচের মাঝে রজনীকে খুব প্রাণবন্ত দেখাচ্ছিল, হাসছিল খুব, গালে টোল পড়ছিল। কিছু মেয়ের হাসি এত সুন্দর হয় যে একবার দেখলেই অন্তঃকরণে আজীবনের জন্য গেঁথে যায়। রজনী যখন হাসছিল তখন ওর ওষ্ঠদ্বয় দারুণ সুন্দর দেখাচ্ছিল। প্রান্তিক এক ধ্যানে তাকিয়েছিল রজনী সেই ওষ্ঠের পানে। হরিণী চোখ আর ঠোঁট সব মিলিয়ে মনের মাঝে ভালো লাগা নামক এক সিগন্যাল দিচ্ছিল। প্রান্তিক হারিয়ে গেল দূর অজানায়। একটা মেয়ের হাসি তাকে এলোমেলো করে দিল। লাস্ট 7 দিন ঘুম হয়নি তার। হন্যে হয়ে খুঁজেছে। মেয়েটির সুন্দর ঠোঁট দুটো সেকেন্ডে ভেসে উঠছিল তার অক্ষিপটে। যে ছেলের ধারণা ছিল এই পৃথিবীতে এমন কোনো মেয়ের জন্ম হয়নি যাকে সে ভালোবাসতে পারে, সেই ছেলেই এক মুহূর্তে প্রেম নামক ভয়ানক অসুখের অতলন্তায় হারিয়ে গেল। বিগত 7 দিনে কেউ সন্ধান দিতে পারেনি মেয়েটির। এইভাবে যে মেয়েটিকে এখানে খুঁজে পাবে প্রান্তিক ভাবতেও পারেনি। ওষ্ঠকোণে মৃদু হাসি ঝুলিয়ে দাল্লুক পানে দৃষ্টি রেখে অস্ফুট স্বরে বলল, থ্যাঙ্কস। যেন এক জীবনের সর্বশ্রেষ্ঠ জিনিসটা সে খুঁজে পেয়েছে। ওষ্ঠ জুড়ে সেই হাসি অব্যাহত রেখে রজনীর মুখশ্রীতে দৃষ্টি দিল। রজনীর দিকে তাকিয়েই ভয়ে প্রান্তিকের অন্তঃকরণে কেমন কাঁপুনি দিয়ে উঠল। এই প্রথমবার ভয় নামক কিছু প্রান্তিকের আত্মা কাঁপিয়ে তুলল। রজনীর চোখে মুখে স্পষ্ট ঘৃণার চাহনি দেখতে পেল। রজনী রাগ আর ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। এতক্ষণ তাকে বিশ্রী কথা বলা ছেলেগুলোর ওস্তাদ তাহলে এই ছেলেটা? ওই ছেলেগুলো এত বিশ্রী আর জঘন্য, তাহলে তাদের ওস্তাদ কতটা বিশ্রী আর জঘন্য হতে পারে? রজনী আজ প্রমাণ পেয়েছে শুধু সুন্দর চেহারা হলেই মানুষের মন সুন্দর হয় না। অজান্তেই সুন্দর চেহারার ছেলেদের প্রতি জঘন্য এক ধারণা তৈরি হলো রজনীর। প্রান্তিক বুঝতে পারছে না কেন রজনী এভাবেই রেগে আছে। এভাবে পথ আটকে দাঁড়ানোর জন্য কি রেগে গিয়েছে? প্রান্তিক কেমন বেসামাল হয়ে পড়েছে, কি বলবে বুঝতে পারছে না। পেছনে তাকিয়ে বলল, শ্রাবণ, পানি দিত। শ্রাবণ বাইকে বাঁধানো ব্যাগ থেকে পানি এগিয়ে দিল। প্রান্তিক রজনীর দিকে পানি এগিয়ে দিয়ে বলল, টেক ইট। রজনী বিরক্তিকর চাহনিতে তাকিয়ে আছে। জুতা মেরে গরুদান দেখে অবাক হচ্ছে। প্রান্তিক আবার বলল, তোমাকে নার্ভাস দেখাচ্ছে। তুমি আমার ছোট হবে, তাই তুমি করেই বললাম। এই পানি কেউ খায়নি, একদম ইনট্যাক্ট। আমি সবসময় সাথে পানি রাখি, তোমাকে জাস্ট নার্ভাস দেখিয়ে দিচ্ছি। রজনীর কি বলা উচিত বুঝতে পারছে না, নিজেকে কন্ট্রোল করে বলল, লাগবে না। প্রান্তিক বুঝলো রজনী তার থেকে পানি নিতে চাইছে না। নিজের ঠোঁট কামড়ে ধরে কিছু একটা ভেবে বলল, তোর বাবার নাম কি? রজনী সন্দিহান ভাবে প্রশ্ন ছুড়ে দিল, কেন? আমি ওই গ্রামেরই ছেলে, তাই জানতে চাইছি। ও, তোমার বাবার নাম? কেন? ভয় পাচ্ছ কেন? আমি তোমার কোনো ক্ষতি করব না। আমার লাগবে তাই জানতে চেয়েছি। কেন লাগবে? আচ্ছা, তোমার নাম কি? কি করবেন? প্রান্তিক এবার ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে বলল, শ্বশুর বাড়ি বানাবো। তোমার বাবার জামাইয়ের তো রাইট আছে তার শ্বশুর আর শ্বশুরের মেয়ের নাম জানা, তাই না? রজনীর এই ছেলেটার সাথে কথা বলতেও ঘৃণা করছে, শুধু মান সম্মান বাঁচানোর জন্য ভয়ে ভয়ে কথা বলছে। প্রান্তিক বুঝতে পারছে রজনী ক্রোধান্বিত, চোখ মুখে রাগ আর ঘৃণা উপচে পড়ছে, কিন্তু ভয় পাচ্ছে বলে তাকে সহ্য করছে। প্রান্তিক অত্যন্ত মেধাবী ছেলে, সাথে বিচক্ষণ। কেউ তার সাথে কেমন ভঙ্গিতে কথা বলছে চোখ দেখেই বলে দিতে পারে। রজনীর দিকে শান্ত চোখে তাকিয়ে বলল, তুমি কি কোনো কারণে আমার উপর বিরক্ত? আই মিন, আমি কি তোমাকে ডিস্টার্ব করছি? না। এই কথাটা মনের বিরুদ্ধে বললে। এই বিরক্তির কারণ খুঁজে বের করতে প্রান্তিক চৌধুরীর 2 মিনিটও লাগবে না। আমি কি যেতে পারি? অফকোর্স, বাট নাম তো বলতে হবে। নাম বললেই যেতে পারবে। রজনী আমার নাম। ওয়াও, মাই ফেভারিট, রজনীগন্ধা।
রজনী সেখান থেকে হাঁটা দিল। প্রান্তিক ডেকে বলল, এই যে রজনীগন্ধা, এত পথ হেঁটে যাবে কিভাবে? রজনী পেছনে তাকালো না। প্রান্তিক শ্রাবণকে বলল, বাইক নিয়ে যা, ইজি বাইক ডেকে নিয়ে আয়। শ্রাবণ চলে গেল। প্রান্তিক রজনীর জামার পেছনে খেয়াল করলো। গায়ের শার্ট খুলে রজনীর সামনে গিয়ে দাঁড়ালো। রজনী আতঙ্কে কেঁপে উঠল শার্ট খোলা দেখে। শার্টের নিচে সাদা গেঞ্জিও আছে। প্রান্তিকের দৃষ্টি রজনীর ঠোঁটের দিকে নিবদ্ধ। রজনী বুঝতে পারল প্রান্তিক তার ঠোঁটের দিকেই তাকিয়ে আছে। এবার প্রান্তিক হেসে দিয়ে বলল, এত ভয়? কখনো ভয় দেখছি, কখনো রাগ, কখনো ঘৃণা, বাট ওয়াই? বলেই শার্টটা রজনীর পেছনে বেঁধে দিল। রজনী এই ঘটনার জন্য একদম প্রস্তুত ছিল না। সে ভেবেছিল অন্য কিছু। রজনী বিস্ময় বদনে দেখছে প্রান্তিকের ভালো সাজার অভিনয়। কতগুলো নোংরা জানোয়ার পেলে রেখেছে। তাকে বিছানায় নিতে যারা জঘন্য কথা বলছে এবং যার সাহায্যে বিছানায় নেবে, তার এমন নারীদের প্রতি মারাত্মক রেসপেক্টটা রজনীর কাছে আরও জঘন্য লাগছে। সত্যি বলতে এসব যে হজম করতে পারছে না সে। থুতু ছুঁড়ে মারতে ইচ্ছা করছে, বলতে ইচ্ছা করছে, অমানুষ জানোয়ার, এভাবে ভালো মানুষের মুখোশ পড়লে কি ভালো মানুষ হতে পারবে? আমার জীবনের দেখা সব থেকে ঘৃণিত মানুষ তুই। রজনী প্রান্তিকের শার্ট খুলে ফেলার চেষ্টা করতেই প্রান্তিক রজনীর হাত চেপে ধরল। প্রান্তিকের হাতের স্পর্শে ঘৃণায় ও শরীর রিডি করে উঠল। রজনীকে স্পর্শ করা মাত্রই প্রান্তিকের শরীর ভয়ঙ্করভাবে কেঁপে উঠল। এর আগে কোনো নারীর স্পর্শ প্রান্তিককে এভাবে কাঁপাতে পারেনি। হাত চেপে ধরার সাথে সাথে রজনীর কোমরেও প্রান্তিকের হাত লেগে গেল অসাবধানতায়। ভয়ানক এক অনুভূতির সৃষ্টি হলো। একটা মেয়ের স্পর্শ এত ভয়ানক হতে পারে? রজনী তড়িৎ গতিতে সরে দাঁড়ালো। প্রান্তিক বুঝতে পারল তার স্পর্শ মেয়েটা ভালোভাবে নেয়নি। এটা ভেবেই প্রান্তিক মনে মনে শান্তিবোধ করল। এই ম্যাজিশিয়ান মেয়ে সে পেয়ে গিয়েছে। কেননা প্রান্তিক চৌধুরীর কাছে আসার জন্য মেয়েরা কত সস্তা কাজ করে, সেখানে একটা বাচ্চা টাইপ মেয়ে কিনা তার স্পর্শতে বিরক্তিবোধ করলো। আনমনে বলল, ইউ আর রিয়েলি গ্রেট রজনীগন্ধা। রজনী আবারও শার্টের গিট খোলার চেষ্টা করতে প্রান্তিক বলল, আই থিঙ্ক শার্টটা খোলা ঠিক হবে না। কেন ঠিক হবে না আমি ডিটেলসে বলতে পারছি না। এসব বিষয় তোমার সাথে খোলামেলা আলোচনা করলে তুমিই লজ্জা পাবে। তবুও তুমি যদি ঘাউরামি করে খুলতে চাও তাহলে তোমাকে আমার ডিটেলসে বোঝাতে হবে। এর মাঝেই একটা অটো এসে থামল। শ্রাবণী অটোটা পাঠিয়েছে। প্রান্তিক প্যান্টের পেছন পকেট থেকে মানি ব্যাগ বের করে অটোওয়ালাকে 100 টাকা বের করে দিল। অটোওয়ালা বলল, ভাঙতি নাই বাজান। দিতে হবে না, নিয়ে নিন। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। অটোওয়ালার চোখ মুখ আনন্দে চকচক করে উঠল। 15 টাকার পথ 100 টাকা পেলে কে না খুশি হয়। রজনী চুপচাপ দাঁড়িয়ে দেখছে আর ভাবছে, মানুষ এত ওভার অ্যাক্টিং কিভাবে করে? শেষমেশ এই ছেলে ঠিক করা অটোতে উঠতে হবে। এই মুহূর্তে তার না উঠেও উপায় নেই। চুপচাপ অটোতে উঠে গেল। রজনী অটোতে উঠে চলে গেল। শ্রাবণ চলে এলো। শ্রাবণ এসে বলল, ভাই ভাবি চলে গিয়েছে। প্রান্তিকের মুখাবয়ব এবার কঠিন রূপ ধারণ করলো। গায়ে সাদা রঙের গেঞ্জি টেনে ঠিকঠাক করে বলল, শ্রাবণ, সিগারেট আর লাইটারটা দে। শ্রাবণ লাইটার আর সিগারেট এগিয়ে দিল। প্রান্তিক সিগারেট জ্বালালো। নাক দিয়ে গল গল করে ধোয়া ছেড়ে হুঙ্কার দিয়ে বলল, রজনী ফুল আমার উপর এত ক্রোধান্বিত কেন? ভাই এটাই তো বুঝলাম না। দেখে মনে হলো অনেক আগে থেকেই চিনি আপনাকে, যেন এক জন্মের শত্রুতা। চোখে মুখে আপনার উপর বিষাক্ত কিছু দেখলাম। রজনী ফুলের আমার প্রতি এমন ধারণা হওয়ার কারণ কি? রজনী ফুলে তো কাঁটা নেই, আছে শুধু সুবাস। আমি রজনী ফুলের সুবাস চাই, এমন কাঁটা নয়। এই এই এই, চল খোঁজ লাগা তো, খোঁজ লাগা কি কারণে রজনী ফুল এমন রেগে আছে। জি ভাই, টেনশন করবেন না, ভাবির রাগ করার কারণ খুঁজে বের করব। তবে আরেকটা নিউজও আছে, শুনলে আপনি আগুন লাগাই দিবেন। এমন অঘটনের কারণই বুঝলাম না। আকাশ পাতাল তন্ন তন্ন করে খুঁজে বের করব রজনী ফুলের ক্রোধান্বিত হওয়ার সেই কারণ খুঁজে বের করে আমি দুনিয়া থেকে ভ্যানিশ করে দেব সেই কারণ, যে কারণে রজনীগন্ধা রাগ করে। ওই ফুলে আমি সুবাস চাই, ওই সুবাসে আমি মাতোয়ারা।
রজনীগন্ধা, তোমার ঘৃণা ভরা দৃষ্টিতে আমি মৃত, তোমার নেশায় আমি জীবিত। প্যাকেট থেকে লাস্ট সিগারেটটা নিয়ে দুই ঠোঁটের মাঝ বরাবর চেপে ধরে রেখেছে প্রান্তিক। খালি প্যাকেটটা দূরে ছুঁড়ে মারল। এক পা মাটিতে আর এক পা বাইকের স্ট্যান্ডে। বাইক হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, চোখ দুটো দিয়ে যেন বলেন বহিঃশিখা ঝরছে। কপালে কয়েকটা ভাঁজও পড়েছে। ফর্সা মুখশ্রীতে অযত্নে বেড়ে ওঠা খোঁচা খোঁচা দাড়ি, যদিও এটা তার স্টাইল বলা যায়। রাগে সমস্ত মুখশ্রী লাল বর্ণ ধারণ করেছে। প্যান্টের পেছন পকেটে হাত দিয়ে হাতড়ে লাইটারটা বের করলো। আগুন জ্বালিয়ে মুখ হালকা নিচু করে সিগারেট ধরালো। জোরে জোরে কয়েক টান দিয়ে নাক দিয়ে গল গল করে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, শ্রাবণ, রজনীকে পাহারা দিতিস না এতদিন? জি ভাই, রেগুলারই ভাবির কলেজের সামনে দাঁড়িয়েছি, কিন্তু একদিনও পাইনি। পরে শুনলাম কলেজ বন্ধ ছিল। আজই প্রথম দেখা ভাবির সাথে। এর আগে পরে তো আমার সম্পর্কে রজনীগন্ধাকে কিছুই বলিসনি, তাই না? না ভাই। তাহলে ও রেগে আছে কেন? আমাকে চেনে না, তাহলে ওর একজন অপরিচিত যুবকের প্রতি এত রেগে যাওয়ার কারণ কি? ভাই সেটাই তো বুঝলাম না। আমার মাথা ফেটে যাচ্ছে শ্রাবণ, একদম ফেটে যাচ্ছে। পৃথিবীর সব আশেপাশে ধ্বংস করে দিতে মন চাইছে। ভাই বেশি টেনশন করবেন না, আমরা আছি তো। কেন আর কি কারণে ভাবি রেগে আছে আমরা খুঁজে বের করব। ইনহেলারটা দে শ্রাবণ। শ্রাবণ দ্রুত ইনহেলারটা বের করে দিল। প্রান্তিক ইনহেলার ছাড়া চলতে পারে না। বেশি রেগে গেলে, বেশি চিন্তা করলেই নিঃশ্বাস আটকে আসে তার। প্রান্তিক মুখে ইনহেলার দিয়ে শ্রাবণের দিকে দৃষ্টিপাত করলো। ইনহেলার মুখ থেকে বের করে বলল, আজ থেকে সারাক্ষণ ওকে পাহারা দিবি অন্তু। তুই, সাজিদ, সবাই সারাক্ষণ ওকে পাহারা দিবি, ওকে সেফ রাখবি। খেয়াল রাখবি যেন ভুলেও কেউ রজনীগন্ধার সুবাস নেওয়ার চেষ্টা না করে। করলে একদম জায়গায় পুঁতা ফেলবি। বাকিটা আমি হ্যান্ডেল করব। আর তোদের হাত খরচ আমি এ মাস থেকে বাড়াই দিতেছি। ভাই আপনার জন্য আমরা জান নিয়ে হাজির। আর আপনি বলেছেন এই কাজের জন্য আমাদের হাত খরচ বাড়িয়ে দেবেন। এই পৃথিবীতে একটাই আকাশ, আর আকাশের একটাই চাঁদ। তেমনি পৃথিবীতে প্রান্তিক চৌধুরী একজনই, আর তার একটাই রজনীগন্ধা। জীবনে অনেক টাকা ইনকাম করেছে, কিন্তু কখনো এত সুখ আর মানসিক শান্তি পাইনি যেটা ওই মেয়ের মুখ দেখার পর পেয়েছি। আগে জানতাম টাকা থাকলেই সব হয়, প্রচুর মেয়ে পাওয়া যায় ইজিলি। অনেক মেয়েও পেয়েছি, কিন্তু ভিন্ন কিছু ফিল হয়নি। সব মেয়ে স্বাদ আর ঘ্রাণ একই, কিন্তু এই একমাত্র মেয়ে যার ঘ্রাণ আলাদা, স্বাদ ভিন্ন, যেন দামি কোনো ডায়মন্ড যা চাইলে ছোঁয়া যায় না। শ্রাবণ, এই মেয়েকে আমার লাগবেই। আমার লাগবে মানে লাগবেই। ও আমার। রজনীগন্ধার দিকে জাস্ট কেউ আর চোখে একবার তাকালে ওর চোখ দুটো তুলে একদম মাটিতে মিশায় দিবি। ভাই পুঁতে ফেলার মতোই কাজ করেছে আজ রোমিওর চেলারা। কি কাজ? ভাবিরে অনেক অশ্লীল কথা বলেছে। আমার রক্ত টকবক করছিল রাগে। এমনি ওই রোমিওদের আমি দেখতে পারি না, কিন্তু আপনিই তো বলেছেন আপনার গ্রামে যেন ভুলেও আমরা মারামারি না করি। আপনার আদেশ মাথায় রেখেই রোমিওর চাইলাদের কিছুই বলি নাই ভাই। তবে এত জঘন্য কথা শুনলে আপনার মাথা ঠিক থাকবে না। প্রান্তিকের রক্তকণিকা ভয়ানক তেজে জ্বলে উঠল। রাগে টকবক করছে, চোখে মুখে হিংসাত্মক রূপ ধারণ করলো সাথে সাথে। এখনই চোখ দুটো বেরিয়ে আসবে। কপালের দুপাশে শিরা ভেসে উঠল। চোখে মুখে ভয়ঙ্কর হিংস্রতা দেখে মনে হচ্ছে এক্ষুনি সব ভস্ম করে দিবে। সিগারেট মাটিতে ফেলে জুতা দিয়ে পিষে নিয়ে বলল, কি বলেছে? শ্রাবণ তখনকার সব ঘটনা খুলে বলল। প্রান্তিক রাগে কাঁপতে কাঁপতে তার সামনে থাকা গাছে গায়ের সমস্ত বল প্রয়োগ করে লাথি মেরে বলল, শোরের বাচ্চাদের জন্য কবর খোর। ভাই ওদের তো লজ্জা নেই দেখছি। সেবার না কলেজে আপনার বোন প্রিয়তাকে হয়রানি করার জন্য আচ্ছা পিটানি পেটালেন। ওদের তো দেখছি বিন্দু মাত্র লজ্জা নেই। আশেপাশে দেখ তো রোমিওর চালাপেলা কেউ আছে কিনা। না ভাই, আপনারা দেখে সবগুলো ভ্যানিশ হয়ে গিয়েছে। সেই মাইরে কথা মনে পড়লেই তো ওদের হাঁটু কাঁপে ভাই। ওদের সেই সাহস নেই যে
আপনার সামনে এসে দাঁড়াবে। ওদের কোথায় পাওয়া যাবে শ্রাবণ? ভাই মনে হয় কালো থাকবে এখানে। সন্ধ্যায় প্রান্তিক বাসায় ফিরল, সাথে শ্রাবণও আছে। শ্রাবণ সবসময় প্রান্তিকের সাথে থাকে। প্রান্তিকের সব থেকে বিশ্বস্ত মানুষ হলো শ্রাবণ। প্রান্তিকদের বাড়িতেই শ্রাবণ একটা রুমে থাকে। প্রান্তিকের মা বাবা নিজের ছেলের মতোই জানে শ্রাবণকে। প্রান্তিকদের বিশাল বড় বাড়ি শহরে, ঢাকায়ও বাড়ি আছে, কয়েকটা গাড়িও আছে। তবে প্রান্তিক কখনো গাড়িতে চলে না, তার বাইক খুব প্রিয়। ডাইনিংয়ে বসে আছে প্রান্তিকের বাবা মাহবুব চৌধুরী আর মা আঞ্জুমান চৌধুরী, সাথে একমাত্র বোন প্রিয়তা। তাদের সাথে বসে এক লোক পান চিবোচ্ছে। এই লোকটাকে প্রান্তিক আগে থেকেই চেনে। উনি প্রান্তিকদের গ্রাম বাচর গ্রামের ঘটক সালেমান। প্রান্তিক আর চোখে তাকালো সোলেমান ঘটকের দিকে। অঞ্জুমান আর মেহবুব ছেলের মুখের গম্ভীর চেহারা দেখে দুজন দুজনের দিকে তাকালেন। তাদের ছেলে কি আজ আবার কারোর সাথে ঝামেলা করেছে? মুখের এমন ভয়ানক অবস্থা কেন? এর মাঝে সালেমান ঘটক বলে উঠল, আরে প্রান্তিক বাজান, তোমার লাইগাই তো বইসা ছিলাম। প্রান্তিক বিরক্তি ভরা চোখ মুখে ভ্রু কুচকালো। ভ্রু কুচকে প্রশ্ন ছুড়ল, কেন? মাইয়া গো বহুত ছবি আনছি আজ, তোমার আইস পছন্দ হইবই, না হইয়া যাইব না। প্রান্তিক আবারও কৌতূহলীভাবে প্রশ্ন ছুড়ল, কেন? মেয়েদের ছবি দেখে কি করব? বিয়ার লাইগা। প্রান্তিক এবার বাম ভ্রু উঁচিয়ে বলল, আপনি আবার বিয়ে করবেন? তওবা তওবা, তোমার বিয়ার লাইগা। আমি আর কয়বার বিয়ে করব? কেন আগেও বিয়ে করছো? হ্যাঁ করেছি, কবে বিয়া করলা? সপ্তাহখানেক আগেই। কোন হানে বিয়া করলা? আমাদের গ্রামেই। এ আমাগো গ্রামেই? কেডা? নাম কি মাইয়ার? তার বাপের নাম কি? ঘটক মনে মনে বিড়বিড় করছে, আহারে, কতগুলান টাহা মিস করে ফেললাম। সৈয়দ মনসুর আলীর মেয়ে রজনী। কও কি? সে তো আমার ঘরের কোনায়। শুনেছে আপনি তার সম্বন্ধ ঠিক করছেন? মাইয়া তো দেখতে পরিল্লাহান, গ্রামের থেইকা অনেক কাজে আসে আমার কাছে। একটা বিবাহিত মেয়ের জন্য ঘটকালি করবেন আর? না, ওর জন্য যদি কোনো ছেলে সম্বন্ধ নিয়ে ওর বাবার কাছে যান তাহলে আপনাকে 3 টুকরা কইরা দেওয়া হবে। হ্যাঁ, ঘটকের 1 সেকেন্ডের জন্য আত্মা কেঁপে উঠল। প্রান্তিককে যারা চেনে তারা জানে ও যেমন ভালো তেমনই ভয়ানক। ওর দ্বারা সবই সম্ভব। ঘটক চশমাটা নাকের ওপর থেকে ঠেলে সোজা করে জিজ্ঞেস করলো, তা বিয়া কবে হইল? কিছু তো জানলাম না। এখন তো জানছেন তাই না? এখন থেকে যে রজনীর ব্যাপারে জিজ্ঞেস করবে তারে বলবেন ওই মেয়ে বিবাহিত। একটা বিয়ে ঠিক করলে কত পান? পাত্র বুইজা কথা। আজ থেকে বিয়ে ঠিক করা নয়, বরং বিয়ে ভাঙার জন্য টাকা পাবেন আপনি, ওর বিয়ে ভাঙার জন্য, বুঝছেন? বুঝলাম না কথা। রজনীর একটা বিয়ে ভাঙতে 10,000 করে টাকা পাবেন। দূরগ্রাম থেকে যেখান থেকে সম্বন্ধ আসুক, আপনার প্রথম কাজ হবে পাত্রপক্ষকে জানিয়ে দেবেন। কি জানাবেন বলেন? মেয়ে বিবাহিত। দেন আমাকে জানাবেন, বাকিটা আমি বুঝে নেব। এবং ওই মেয়ের বাপ ভাইয়ের কাছে আমার প্রশংসা করবেন আপনি। আপনি ঘটক, নিশ্চয়ই শিখিয়ে দেওয়া লাগবে না কি বলতে হবে। না না বাজান, এইগুলান আমি ভালোই পারবো, কিন্তু ঘটনাহান কি? এসব আপনাকে না জানলেও চলবে। ঘাড়ে নিজের মাথা রাখতে চাইলে আপনার কাজ আপনি ঠিকঠাকভাবে করুন। তাইলে আর কি করণের? তোমার বইনের লাইগাই পাত্র দেহি। কি কও বাবা? পাশের শহরেই একটা পাত্র আছে, তোমাগো মতোই পরিবার। তার বাপে এইবার চেয়ারম্যান হইয়া যাইব। প্রান্তিক কাটসাট ভেবে বলে উঠল, কোনো পলিটিক্যাল ফ্যামিলিতে আমার বোনের বিয়ে দিব না। পলিটিক্সে জড়িত কোনো ছেলেকে আমার বোনের আশেপাশেও ঘেঁষতেও দিব না। বলি প্রান্তিক নিজের ঘরের দিকে তাকালো। প্রান্তিকের কথাটা শ্রাবণীর কর্ণকুহরে যেতেই শ্রাবণীর মুখটা মলিন হয়ে গেল। মলিন চোখে তাকালো প্রিয়তার দিকে। প্রিয়তাও অসহায় চোখে শ্রাবণের দিকে তাকালো। এখনই কেঁদে দিবে দিবে ভাব। চোখ দুটো টলমল করছে। চোখের পানি আড়াল করতে উঠে গেল। ঘটকও উঠে বেরিয়ে গেল। মাহবুব চৌধুরী এবং আঞ্জুমান চৌধুরী এতক্ষণ চুপচাপ ছিল। তারা জানে তাদের ছেলের দ্বারা সব সম্ভব। তাদের ছেলে অত্যন্ত সাহসী, কিন্তু তাদের না জানিয়ে বিয়ে করবার মতো ছেলে তাদের নয়। সৈয়দ মনসুর আলীর মেয়ে কোনো খারাপ আচরণ করেনি তো তাদের ছেলের সাথে? জিদের বসে কি ওই মেয়েকে বিয়ে করতে চাইছে?
মাহবুব চৌধুরী শ্রাবণের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে রে শ্রাবণ? প্রান্তিক এত রেগে আছে কেন? এই মেয়েটি কি কিছু বলেছে প্রান্তিককে? না চাচা, ভাইয়ের ওই মেয়েকে পছন্দ হয়েছে, বিয়ে করতে চাইছে। আপনাদের সাথে ভাই এই ব্যাপারে কথা বলবে। মাহবুব চৌধুরী এবং অঞ্জুমান চৌধুরী দুজনেই ভীষণ অবাক হলো। তাদের ছেলে বিয়ে করবে? সত্যি তার কোনো মেয়ে পছন্দ হয়েছে? দুজনে মিলে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করছে। শ্রাবণ এদিক সেদিক তাকিয়ে প্রিয়তার রুমে প্রবেশ করলো। প্রিয়তার রুমে নেই। প্রিয়তার রুমের মাঝ দিয়ে সাইডে একটা এক্সট্রা রুম আছে। কান্না আটকাতে প্রিয়তা প্রায়ই এই রুমেই আসে। রুমটা সদর দরজা থেকে খানিকটা ভেতরে। দিন রাত কেউই এই রুমে প্রবেশ করে না। প্রিয়তা বিছানায় উপর হয়ে কাঁদছে। শ্রাবণ দরজাটা খোলা রেখে এক্সট্রা রুমে প্রবেশ করলো, যাতে দরজা খোলা দেখে কেউ মাইন্ড না করে। বিছানায় বসে প্রিয়তার কাঁধে হাত রাখলো। শ্রাবণের স্পর্শতে প্রিয়তা বিছানা থেকে মুখ তুলে শ্রাবণের দিকে তাকালো। চোখ দুটো লাল হয়ে গিয়েছে। অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আছে প্রিয়তা শ্রাবণের বাদামি আঁখি যুগলে। এই চোখ দুটো প্রিয়তার নেশা। এই চোখ দুটো তার ভীষণ প্রিয়। শ্রাবণের চেহারার বিশেষত্ব তার বাদামি চোখ, সিল্কি চুল। চুলগুলো কপালে পড়ে থাকে আলগোছে। প্রিয়ন্তীর অশ্রুসিক্ত চোখের দিকে তাকিয়ে হৃদয়টা আহত হলো শ্রাবণের। প্রিয়তা উঠে বসল। শ্রাবণ নিজেকে স্বাভাবিক করে বলল, কেউ একজন জানে তাকে ওই উম্মত ছেলেটাকে ভীষণ ভালোবাসে। তার চোখের নোনা জলে আমার বুকে রক্তস্রোত বইয়ে দেয়, তবুও সেটা কাঁদে কেন? বলেই শ্রাবণ প্রিয়তার কাঁধের ওপর দিয়ে হাত রাখলো। প্রিয়তাকে খানিকটা কাছে টেনে নিল। আলগোছে প্রিয়তার মাথাটা শ্রাবণের বুকে এসে বিঁধল। শ্রাবণ দরজায় উকি দিয়ে দেখলো কেউ আসছে কিনা। এদিকটায় কারো আসারও কথা নয় এই টাইমে। আসলেই বা কি? প্রেম করতে গেলে এতটুকু রিস্ক নিতেই হয়। প্রেম ভালোবাসার পুঁজি হলেও ঝুঁকি, এটা নিতেই হবে। প্রেয়সীর চোখে জল, হৃদয় ব্যাকুল। প্রেমিক হিসেবে শ্রাবণের এই মুহূর্তে প্রেমিকার মন ভালো করাটাই গুরুত্বপূর্ণ কাজ। সব রকম ঝুঁকি নিয়েই প্রিয়তাকে বুকের সাথে আগলে ধরে বলল, নিজের লাইফের রিস্ক নিয়ে প্রেম করছি, তাও যদি একজন এভাবে কাঁদে তাহলে কিভাবে হবে? দেখা গেল প্রাণটাও হারালাম, তার হাসিটাও হারালাম। প্রিয়তা ফুপিয়ে কেঁদে উঠে বলল, আমাদের বাড়ি কি আজ প্রথমবারের তুমি যে রিক্সের কথা বলছো? এসেছি, বাট প্রেম তো করিনি। প্রান্তিক চৌধুরীর বাড়িতে তারই বোনকে বুকে আগলে ধরাটা কি যেন তেন কথা। সেই হিসাবে আমি বলতেই পারি আমি তোমার ভাইয়ের চেয়েও সাহসী। তুমি জিতছ প্রিয়তা, দারুণভাবে জিতেছ। গর্ব করে বলতে পারবা এই পৃথিবীর শ্রেষ্ঠ সাহসী ছেলে আমার প্রেমিক। প্রেমিকই বলে যেতে হবে? কখনো সাহস করে বলতে পারবে না যে পৃথিবীর শ্রেষ্ঠ সাহসী পুরুষ আমি, আমার স্বামী? কেন বলতে পারবো না শুনি? কারণ তোমার সেই সাহসী হয়নি আমাকে বিয়ে করার। শ্রাবণ প্রিয়তার গাল টেনে বলল, ছেলে মানুষ কত দুষ্টু জানো? এখন যেমন আছো ভালো আছো, বিয়ের পর প্রচুর দুষ্টুমি করবো আমি, তুমি একদম বিরক্ত হয়ে যাবা। তাই বিয়ের জন্য এত উতলা হইও না, পরে কিন্তু সামলাতে পারবে না। এসব বলে কথা ঘোরানোর কি মানে আছে? তুমি এসব বলে কথা ঘোরাতে পারবে না শ্রাবণ। আর কতবার বলবো চলো আমরা বিয়ে করে নিই? উফ, তুমি বুঝবে না প্রিয়তা, আমি ভাইয়ের সাথে বেইমানি করতে পারবো না। ভাই আমাকে ঠিকই মেনে নিবে, দেখে নিও। মেনে নিবে কিভাবে? তুমি ভাইয়াকে কখনো আমাদের রিলেশনের কথাই বলতে পারবা না। ভাইয়ের বিয়েটা হোক বলবো। বলে কি লাভ? ভাইয়া তো বলেই দিয়েছে সে পলিটিক্যাল কারোর সাথে আমার বিয়ে দিবে না। দিবে, সময় আসুক। এবার একটু হাসো। তোমার রুমে আর বেশিক্ষণ থাকা যাবে না, কেউ আসতে পারে। আসুক, এসে অন্তত দেখে আমাদের বিয়েটা দিক। শ্রাবণ হাসল। পকেট থেকে একটা গোলাপের কড়ি বের করে প্রিয়তার ঠোঁটে চেপে ধরে বলল, এটা পানিতে ভিজিয়ে রাখো, দেখবে ফুটবে। আর শোনো, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। শ্রাবণ বেরিয়ে গেল প্রিয়তার রুম থেকে। প্রিয়তা তাকিয়ে রইল শ্রাবণের দিকে। এই মানুষটাকে সে ভালোবাসার চাইতে একটু বেশিই ভালোবাসে। প্রায় 1 ঘন্টা কেটে গিয়েছে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে প্রান্তিক। কোনোভাবেই মাথা ঠান্ডা হচ্ছে না তার। ক্ষণে ক্ষণে মনে পড়ছে রজনীর ঘৃণা ভরা দৃষ্টি। এই দৃষ্টি বিষাক্ত আর ধারালো সূচের মতো ফুটছে প্রান্তিকের শরীরে।
এরই মাঝে হঠাৎ মনে হলো এই মুহূর্তে তাকে রজনীকে দেখতে হবে। দেখতে হবে মানে দেখতেই হবে। যা কিছু হয়ে যাক তবুও তার রজনীকেই দেখতে হবে। শাওয়ার থেকে বের হয়ে ব্লু জিন্স সাদা হুডি পরে নিল প্রান্তিক। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাতে ঘড়ি বাঁধতে বাঁধতে মনে হলো তাকে কেমন কালো দেখা যাচ্ছে। মুখে একটা ব্রণ হয়েছে, দাড়িগুলো যেন একটু বেশি বড় হয়ে গেছে, চোখের নিচে একটু ডার্ক হয়ে আছে। নিজের ত্বকের প্রতি যত্নশীল হতে হবে, যেভাবেই হোক সুন্দর দেখা যেতে হবে। বারবার আয়নায় মুখ এদিক সেদিক করে ঘুরিয়ে ঘুরিয়ে নিজের মুখ দেখছে। তাকে কি দেখতে অনেক খারাপ দেখা যাচ্ছে? নিজের চেহারা নিয়ে এর আগে পরে না ভাবা ছেলেটা আজ নিজের চেহারা নিয়ে ভীষণ চিন্তিত। এর আগে কখনো আয়নায় দাঁড়িয়ে সে ভাবেনি তাকে ভালো নাকি খারাপ দেখা যাচ্ছে বা চেহারার আরও উন্নতি করা প্রয়োজন। এই ছেলেটা চেহারায় কোনো দিক থেকে কোনো কমতি নেই, তবুও আজ যেন সব কম লাগছে। প্রেমে পড়লে বোধহয় এমনই হয়। গায়ে বডি স্প্রে মেরে টাওয়াল দিয়ে মাথার ভেজা চুলগুলো মুছতে মুছতে জানালার পাশে দাঁড়ালো। বাইরে ওয়াল ঘেঁষে সারিবদ্ধ কতগুলো রজনীগন্ধা ফুলের গাছ, তার মধ্যে একটা গাছে ফুল এসেছে। প্রান্তিক পেছনের দরজা খুলে বাইরে বের হলো, মুখে ক্ষীণ হাসি। রজনীগন্ধা ফুলটা টেনে এনে নাকের সাথে মিশিয়ে প্রাণ ভরে সুবাস নিল। ফুলটা নাকের সাথে মেশাতেই মনে হলো রজনী মিশে আছে তার সাথে। ফুল ছেড়ে উঠে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে বলল, এই প্রকৃতি, নারীকেও তো ফুলের সাথে তুলনা করা হয়। তাহলে বলো, কোন রজনীগন্ধা বেশি সুন্দর, কোন রজনীগন্ধা বেশি সুবাস ছড়ায়? রজনীগন্ধা ফুল নাকি আমার মানুষ রজনীগন্ধা? প্রান্তিকের মনে হলো কোনো এক অলৌকিক শক্তি তার কানে কানে এসে বলে গেল, তোমার রজনীগন্ধার চেয়ে সুন্দর ফুল এই পৃথিবীতে আর নেই, তোমার রজনীগন্ধা বেশি সুন্দর। প্রান্তিক বাঁকা হাসি দিয়ে বলল, থ্যাঙ্কস। প্রান্তিক রাগী, মারামারি করে, পলিটিক্সের সাথে জড়িত, তবে কোনো অন্যায় কাজে জড়িত নয়, বরং অন্যায়ের প্রতিবাদ করতেই তাকে মারামারিতে আসতে হয়েছে। আগে ভুলেও কারো গায়ে হাত তুলত না, তার বাবার গায়ে বিরোধী দল হাত ওঠানোতে প্রান্তিক বেপরোয়া হয়ে গেছে। এখন রেগুলার কারো না কারোর গায়ে হাত তোলে। অসহায় মানুষের কাছে ভালোবাসার এক নাম প্রান্তিক চৌধুরী, আর খারাপ মানুষের কাছে প্রান্তিক চৌধুরী এক আতঙ্কের নাম। দিনে দিনে হিংস্র থেকে আরও হিংস্র হয়ে উঠছে। তবে প্রান্তিককে যারা চেনে তারা জানে ছেলেটার উপরে রক্ত নিয়ে যেমন ছড়াছড়ি, তেমনি ভেতরে কোমল হৃদয়টাও একটা আছে। তাছাড়াও প্রান্তিক খুবই প্রকৃতিপ্রেমী ছেলে, প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ভালো লাগে তার। কিছু অদ্ভুত কাজও সে করে। রাতে ঘুম হচ্ছে না, মাঝরাতে শ্রাবণকে ডেকে বলবে, শ্রাবণ, গাড়ি বের করতো, ট্যুরে যাব। কোনো কিছু নিয়ে অনেক বেশি চিন্তিত বা ক্লান্ত হলেই সে গাড়ি নিয়ে প্রকৃতি ভ্রমণে বেরিয়ে পড়ে। তাছাড়া নিজের বাড়িও একদম আস্ত একটা সুন্দর প্রকৃতির মতো সাজিয়েছে। বাড়ির পেছনে বিশাল বড় এক খণ্ড জমি আছে, যেখানে শহরে 1 শতক জমির দাম 15-20 লাখ টাকার মতো। সেখানে প্রান্তিক 2 বিঘা মতো জমিতে লাল, সাদা, হলুদ কালারের গোলাপ, সূর্যমুখীর রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা, ডালিয়ার চাষ করছে। জুই, বেলি, হাসনাহেনা, শিউলি সব রকম ফুলের গাছই তার বাড়িতে আছে। ফুলের সুবাস তার খুবই প্রিয়, একটা ফুলও সে বিক্রি করে না। ফুলবাগান পাহারা দিতেও লোক রাখা আছে। ইচ্ছা করলে এই ফুল থেকে সে অনেক টাকা উপার্জন করতে পারে, কিন্তু করে না। একটা ফুলও কাউকে ছিঁড়তে দেয় না, শুধুমাত্র শখের বশেই ফুলের চাষ করা। একটা ছেলে ভ্রমণ পিপাসু, ফুল প্রেমী, উপন্যাস পড়ে সময় পেলে প্রকৃতির মাঝে ডুবে থাকতে পছন্দ করে। হ্যান্ডসাম, লম্বা, ফর্সা, সাহসী, নিঃসন্দেহে যে কোনো মেয়েই এমন ছেলে পছন্দ করে। বিশেষ করে ভ্রমণ পছন্দ করে, আর এমন নির্ভীক ছেলেই মেয়েদের প্রথম পছন্দ। ডাইনিং থেকে প্রিয়তা ডাকছে। বোনের ডাকে নিজের রুম থেকে বেরোলো প্রান্তিক। আলমারি খুলে ড্রয়ার থেকে না গুনে 1 গোছা টাকা নিল মানিব্যাগে। প্যান্টের পকেটে মানিব্যাগ গুজে ডাইনিংয়ে গিয়ে বসলো। মাহবুব চৌধুরী, আঞ্জুমান চৌধুরী, প্রিয়তা, শ্রাবণ সবাই প্লেটে ভাত নিয়ে বসে অপেক্ষা করছে প্রান্তিকের জন্য। লতিফা সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। প্রান্তিক ভাতের প্লেট হাত দিয়ে ঠেলে সরিয়ে রেখে লতিফার দিকে তাকিয়ে বলল, খালা, আপনি জানেন না আমি রাতে ভাত খাই না, তাহলে কেন আমার প্লেটে ভাত নিয়েছেন? লতিফা আমতা আমতা করছে। প্রান্তিক আবারও প্রশ্ন করলো, রুটি বানাননি আজ? না মানে বাজান। কি হয়েছে, আপনার কি শরীর খারাপ খালা?
আচ্ছা, অসুস্থ হলে বেশি চাপ নেবেন না। আম্মুর সাথে গিয়ে একটু পরে ডাক্তার দেখে আসেন। শরীর খারাপ হলে নিজেকে কষ্ট দেবেন না, একদম না। হ্যাঁ? প্রান্তিক শ্রাবণের দিকে তাকিয়ে বলল, শ্রাবণ, খাওয়াকে শুরু করছিস? শুরু না করলে নিচে থেকে 2টা রুটি নিয়ে যা। মাহবুব আর অঞ্জুমান এতক্ষণ ছেলের দিকে তাকিয়েছিল। প্রিয়তাও তার আম্মুর কিছু বলার জন্য অপেক্ষা করছিল। অঞ্জুমান এবার মুখ খুলল, শ্রাবণকে বলল, তুই খেতে বস বাবা। প্রান্তিকের দিকে তাকিয়ে বলল, সারাদিন কিছু খেয়েছো তুমি? খেয়েছিলাম আম্মু। ভাত খেয়েছো আজ সারাদিন? না আম্মু। তাহলে এখন রুটি কেন খাবে? আমি লতিফাকে নিষেধ করেছি আজ রুটি করতে। আম্মু, তুমি জানো না আমি বেশি ভাত খাই না, এতে মেদ বাড়ে খুব। শরীর দুর্বল হবে তোমার। কাল মারামারি করবে কিভাবে? অঞ্জুমান খোঁচা দিয়েই ছেলেকে কথাটা বলল। আম্মু, মারামারি তো করতে চাই না, কিন্তু এমন কিছু দেখি যে একদম হাত না উঠায় পারি না। তাহলে ভাত খাও এখন। প্লিজ না আম্মু, রাতে ভাত খেলে শরীর কেমন ভারী লাগে, মেদ বাড়বে। তোমার ছেলেকে কোনো মেয়ের পছন্দ করবে না। আমার ছেলের বিয়ের কি দরকার? মারামারি করলেই তো জীবন কেটে যাবে। বাবা, তোমার আম্মুর বিষয় তো জানোই, না খেলে ছাড়বে না, তাই খেয়ে নাও। অঞ্জুমান চেয়ার ছেড়ে উঠে এসে ছেলের ভাতের প্লেট এগিয়ে নিয়ে ভাত মাখিয়ে ছেলের মুখে পুরে দিল। প্রান্তিক এই এক জায়গায় দুর্বল, তার আম্মুর কথা ফেলতে পারে না। অঞ্জুমান প্রায় এখনও তার 2 ছেলে মেয়েকে খাইয়ে দেয়। ছেলেকে খাইয়ে দিতে দিতে বিভিন্ন গল্প করে উঠল খাবার টেবিলে। খাওয়া শেষে প্রান্তিক বলল, বাবা, আম্মু, আমি একটা কথা বলতে চাই। অঞ্জুমান আর মাহমুব জানে ছেলে একটি কথা বলতে চাইছে মানে ভয়ানক কিছু। অঞ্জুমান আর মাহবুব দুজনের দিকে তাকালো। কি বলতে চাও? প্রান্তিক কোনো দ্বিধা ছাড়াই বলল, আমি বিয়ে করতে চাই। অঞ্জুমান আর মাহবুব দুজনেই অবাক হলো, বড় বড় চোখে ছেলের দিকে তাকালো। মাহবুব কেশে উঠল, এক প্রকার লজ্জাও পেল। ছেলে সরাসরি বিয়ের কথা বলছে, এটা একটা বাবার কাছে লজ্জারই বিষয়। তার যে বেশি অবাক করা ব্যাপার, বিয়ের কথা বলতে বলতে তাদের মুখ ব্যথা হয়ে যাচ্ছিল, আর তাদের ছেলে দেরি আছে বলে কাটিয়ে দিয়েছে। প্রিয়তা হাততালি দিয়ে বলে উঠল, ইয়াহু, ফাইনালি ভাবির মুখ দেখতে পারবো। সৈয়দ মনসুর আলীর মেয়ের সাথে কি নিয়ে ঝামেলা হয়েছে? প্রান্তিক বেশ অবাক হয়ে বলল, কই আম্মু, কিসের ঝামেলা? তাহলে ঘটককে বলে মেয়ের বিয়ে আটকাতে চাইছো কেন? আমি তাকে বিয়ে করবো আম্মু। শোনো, এভাবে আমি তোমাকে একটা মেয়ের ক্ষতি করতে দিব না, কারণ তুমি বিয়েতে এত সিরিয়াস নও। নিশ্চয়ই কোনো ঝামেলা আছে যার জন্য বিয়ে করতে চাইছো। প্রান্তিক বাঁকা হেসে বলল, শ্রাবণ, আম্মুকে বোঝা। শ্রাবণ হাসল। প্রিয়তা বলে উঠল, ইস, ভেবেছিলাম কলেজে আমার বান্ধবীকে ভাইয়ার সাথে বিয়ে দেব, তার হলো না। আমি তাকে ভাবি বলে ডাকি। ভাইয়ার এত বেশি প্রশংসা করি, সে এখন মনে মনে নিজেকে ভাইয়ার বউ ভাবে। তার বাড়িও আমাদেরই গ্রামে। সমস্যা কি? তোর যদি অনেক পছন্দ হয় তাহলে শ্রাবণের সাথে বিয়ে দিয়ে বাড়িতে রেখে দিব। শ্রাবণ সাথে সাথে শুকনো কাশি দিল। প্রিয়তা আর শ্রাবণ দুজনের দিকে তাকালো। কি বাজে অনুভূতি তাদের হচ্ছে। আজ সারাদিন রজনী বাড়িতেই শুয়ে আছে। তার ভীষণ মন খারাপ। যা ঘটেছে তা বাড়িতেও জানাতে পারছে না। জানালে যদি তার লেখাপড়া বন্ধ করে দেয়। এমনিতেই মেয়েকে প্রচণ্ড ভালোবাসেন, এসব শুনলে আর কলেজেই যেতে দিবেন না। সন্ধ্যা থেকে রজনীর মা আয়েশা বেগম ডেকে চলেছে। বাড়ির সাইডেই একটা বাড়িতে বিয়ে, হলুদ সন্ধ্যা হচ্ছে। রজনীদের পাড়া প্রতিবেশী হয়, তারা বারবার রজনীর খোঁজ করতে আসছে। রজনীর নৃত্য ছাড়া কোনো অনুষ্ঠান জমেই না। মায়ের ডাকাডাকিতে রজনী উঠল। আয়েশা বেগম মেয়ের মুখের দিকে তাকিয়ে বললেন, শরীর খারাপ মা তোমার? রজনী অনিচ্ছাকৃত হেসে উঠল। না মা, ঠিক আছি। মেয়ের মুখ দেখে মায়েরা অনেক কিছুই বুঝতে পারে। আয়েশা বেগম বুঝতে পারলেন মেয়ের কিছু একটা হয়েছে। যেহেতু বলতে চাইছে না, তাই আর জোর করলো না। মানুষের মাঝে গেলে মন ভালো হবে ভেবে জোর করে মেয়েকে পাঠালেন। রজনীর পরনে সাদা শাড়ি, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, হাতে লাল চুড়ি, গলা আর কানে হলুদের গহনা। রজনীদের গ্রামটা বেশ উন্নত। এই গ্রামে মানুষ বেশিরভাগই চাকরি করে,
তাই রীতিনীতি মোটামুটি উন্নত। বিয়েটা গ্রাম্য রীতিতে হলেও কিছুটা শহরের রীতিও আছে, কারণ শহর থেকে অনেক মানুষ এসেছে, তারা শহরের মতো সেজেছে। হলুদ সন্ধ্যার আয়োজন করেছে। রজনী স্টেজের কাছে যেতেই সবাই চিৎকার দিয়ে উঠল। নাচতে হবে বলে বায়না ধরল। রজনীর আজ শরীর মন কোনোটাই ভালো নেই। সে চুপচাপ কোণের পাশে বসে মেহেদি লাগানো দেখছে। বড় বক্স বাজছে, সবাই নাচ গান করছে। বিয়েবাড়িতে আসা কয়েকটা ছেলে রজনীকে দেখে হাঁ করে তাকিয়ে আছে। মানুষের ভিড়ে বাইক নিয়ে হাজির হলো প্রান্তিক আর শ্রাবণ। রাস্তায় বাইক থামালো। এই গ্রামে কোনো অনুষ্ঠান হলেই প্রান্তিকের কাছে দাওয়াত যায়। এই বাড়ি থেকেও দাওয়াত গিয়েছিল। এ বাড়িটা রজনীদের বাড়ির পাশে, খোঁজ নিয়ে জানতে পেরেছে, তাই বিয়ের আগের রাতেই এসে হাজির হয়েছে। প্রান্তিককে মন বলেছিল রজনীকে এখানে পাবে সে। প্রান্তিককে দেখেই পরিচিত কয়েকজন কোলাকুলি করলো। গ্রামের মানুষদের বাড়িতে আসলে সবাই ভীষণ খুশি হয়। প্রান্তিক এক গ্লাস পানি খেলেও সবাই খুশি হয়। সবাই তাকে ঘিরে ধরে গল্প করে। অন্যরকম প্রায়োরিটি দেয় সবাই, কারণ গ্রাম থেকে যারা শহরে যায়, ডাক্তার দেখানো থেকে শুরু করে সব রকম সাহায্য প্রান্তিক করে থাকে। হসপিটাল, ক্লিনিক, স্কুল, কলেজ, ব্যাংক, সব জায়গায় প্রান্তিকের আলাদা একটা খাতির আছে। রাস্তা থেকে সবার সাথে কথা বলার ফাঁকে প্রান্তিকের দুটো চোখ স্থির হলো রজনীর মুখশ্রীতে। প্রান্তিকের মনে হচ্ছে যেন ফুটন্ত একটা রজনীগন্ধা সবার মাঝে বসে সুবাস ছাড়ছে। রজনীর পাশে গিয়ে দুটো ছেলে বসেছে। রজনীর দিকে তাকিয়ে তারা একদমই ফিদা। রজনীও তাদের সাথে কথা বলছে দু একটা। প্রান্তিকের সমস্ত শরীর কেমন টকবক করছে। ছেলে দুটোর চোখ উপড়ে ফেলতে ইচ্ছা করছে প্রান্তিকে। তার রজনী ফুলের সুবাস সে ছাড়া আর কেউ গ্রহণ করতে পারবে না। প্রান্তিক শ্রাবণকে কানে কানে কিছু একটা বলল। 5 মিনিটের মাঝে একটা বাচ্চা মেয়ে রজনীকে বলল, আপনার আম্মু আপনার একটু বাড়িতে ডাকছে। রজনী উঠে বাড়ির দিকে রওনা হলো। সাথে সেই ছোট্ট মেয়েটাও আছে। বাড়িতে ঢুকে রজনী দেখলো কেউ নেই। রজনীর সাথে মেয়েটা হেসে বলল, আপা, কাকে আপনারা ডাকেনি, দুলাভাই ডাকছে। আমারে চকলেট দিয়ে কইছে তোমার রজনী আপারে কও তার একমাত্র জামাই তারে মিস করছে, আমি তোমার রজনী আপার বর। বাট তোমার আপারে কইও না যে আমি ডাকছি, লজ্জা পাবে। আবার দুলাভাই যে কি সুন্দর দেখতে, একবারে দেবের মতো সুন্দর দেখতে। তোর কোন জন্মের দুলাভাই? পেছন থেকে পুরুষালী কণ্ঠ ভেসে এলো। এই জন্মের। গম্ভীর পুরুষালী কণ্ঠ কর্ণকুহরে প্রবেশ করা মাত্রই রজনী তড়িৎ গতিতে পেছনে ঘুরে তাকালো। কণ্ঠটা যেন তার চেনা চেনা মনে হলো। যা ভেবেছিল সেই আশঙ্কাই সত্য হলো। সে প্রথম যাকে ভেবেছিল সত্যিই সে দাঁড়িয়ে আছে। আকাশটা অন্ধকারাচ্ছন্ন হলেও লাইটের আলোয় হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। স্পষ্ট বোঝা যাচ্ছে প্রান্তিকের মুখের অবয়ব। প্রান্তিক খানিকটা দূরে দাঁড়িয়ে আছে, বুকে হাত বেঁধে। রজনী তার দিকে দৃষ্টি নিক্ষেপ করতে বলে উঠল, অমাবস্যার রাতে এক টুকরো পূর্ণিমার চাঁদ জমিনে। পৃথিবীর ইতিহাসে বোধহয় আমি একমাত্র ভাগ্যবান পুরুষ যার কিনা জমিনে আলো ছড়ানো চাঁদ দেখার সৌভাগ্য হয়েছে। আকাশের চাঁদ তো সবাই দেখেছে, কিন্তু জমিনের চাঁদ দেখার সৌভাগ্য কজনের হয়েছে? সেদিক থেকে নিঃসন্দেহে আমি একজন সৌভাগ্যবান পুরুষ। প্রান্তিকের এহেন কথাবার্তায় রজনী বিস্মিত হলো। ভয়ার্ত চোখে তাকালো প্রান্তিকের দিকে। এই রাতের বেলা সে একা বাড়িতে, সাথে এই ভয়ঙ্কর মানুষ। কি করবে এখন? যদি কোনো ক্ষতি করে? নিশ্চয়ই ক্ষতি করতেই এসেছে, না হলে কেন আসবে? ভয়ে সমস্ত শরীরে কম্পন ধরছে। কণ্ঠস্বর যেন এঁটে গেল। শরীর ভারী হয়ে এলো। চিৎকার দেওয়ারও শক্তি নেই। হৃৎপিণ্ডটা ভয়ে ঢিপঢিপ করছে। মুখটাও কেমন চুপসে এসেছে। অন্যদিকে প্রান্তিকের চোখ মুখ জুড়ে মুগ্ধতা। প্রান্তিকের দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে রজনীর গাঢ় লাল লিপস্টিক পরা ওষ্ঠপানে। মুগ্ধ হয়ে দেখছে। রজনীর ঠোঁট দুটো একটু বেশিই সুন্দর। প্রান্তিক বিমোহিত হয়ে যায় এই ঠোঁটের দিকে তাকালে। রজনীর স্নিগ্ধ মুখশ্রীতে এই ওষ্ঠজোড়া যেন একেবারেই নিখুঁত সৃষ্টি। প্রান্তিকের ঠোঁট জুড়ে মৃদু হাসি। দেখার পিপাসা যেন মিটছে না। এর আগে অজস্র ঠোঁট সে দেখেছে, তবে এতটা বিমোহিত হয়নি। রজনী এদিক ওদিক তাকালো। এই মুহূর্তে আশেপাশে কাউকে দেখলেই ডাকবে। রজনীকে এদিক ওদিক তাকাতে দেখে প্রান্তিক ধীর পায়ে এগিয়ে এলো রজনীর সামনে।
এসে সোজা হয়ে দাঁড়ালো। হুডির পকেটে 2 হাত গোজা। প্রান্তিক রজনীর দিকে তাকিয়ে 2 ভ্রু উঁচু করলো। নিচের ঠোঁট কামড়ে আরও গভীর দৃষ্টিতে তাকালো রজনীর মুখশ্রীতে। প্রান্তিক যেন হারিয়ে যেতে চায় রজনীর সুন্দর ওষ্ঠদ্বয়ের গভীরে। বিশেষ কিছু আছে এই নিশ্চয়ই এই চোখে মুখে ওষ্ঠে। চোখ 10 সেকেন্ড বন্ধ করে অদ্ভুতভাবে সুবাস নিল। রজনীকে দেখার পর থেকেই এই সুবাস সে পায়, মোহনীয় এক সুবাস। প্রান্তিককে মাতোয়ারা করে তোলে। রজনী আস্তে করে পেছনের দিকে পিছিয়ে যাচ্ছে। এখনই সে দৌড় মারবে। প্রান্তিকের তীক্ষ্ণ দৃষ্টিতে যেন কিছুই এড়িয়ে যায় না। রজনী দৌড় মারবে ভাব, তখনই প্রান্তিক রজনীর হাত চেপে ধরল। রজনীর ভয় আরও দ্বিগুণ বেড়ে গেল। সমগ্র কায়ায় ভয়ানক কম্পন সৃষ্টি হলো। প্রান্তিক রজনীকে সাহস জোগাতে বলল, তুমি এভাবে কাঁপছো কেন রজনীগন্ধা? এনি প্রবলেম? আর ইউ অ্যাফ্রেড? বাই এনি চান্স তুমি কোনো কারণে ভয় পাচ্ছ? লুক অ্যাট ইউর সিস্টার। রজনী তাকালো। তাকিয়ে দেখলো 6 বছরের জুই তাকিয়ে হাসছে। জুই তার চাচার মেয়ে। শ্রাবণ খানিকটা দূরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। কেউ এদিকে আসে কিনা সেটাই লক্ষ্য রাখছে। প্রান্তিক আবার বলল, তুমি ভয় পাবে বলেই তোমার বোনকে এখানে দাঁড় করিয়ে রেখেছে। বোন থাকতে আবার ভয় কিসের? আমার তোমাকে নিয়ে কোনো খারাপ উদ্দেশ্য নেই, ইভেন থাকতেই পারে না। রজনী ফুলের সুবাস আমি অমৃত গ্রহণ করতে চাই। এই ফুল আমার, ফুল নষ্ট হলে সুবাস হারিয়ে যাবে। এই ফুলের সুবাস ছাড়া আমি 1 সেকেন্ডও শান্তিতে নিঃশ্বাস নিতে পারবো না। কেমন যেন এই ফুলের নিঃশ্বাস ছাড়া দম বন্ধ হয়ে আসছিল। দম বন্ধ হওয়া প্রাণে অক্সিজেনের খুব অভাব বোধ হচ্ছিল। সেই অক্সিজেন নিতে এখানে ছুটে আসা। আমার অক্সিজেনই রজনীগন্ধার স্নিগ্ধ সুবাস। আপনি কি চান আমার কাছে? প্রান্তিক নেশা চড়ানো কণ্ঠে বলল, সুবাস চাই। কি কিসের সুবাস? তুমি একটা ফুল, আর ফুল মানেই তো সুবাস। তুমি যে সুবাসটা ছড়াও, এটা অতি মোহনীয় লাগে আমার কাছে। প্রচন্ড রকমের নেশালো। রজনী আরও বেশি ভয় পেয়ে গেল। ভয়ে কেঁপে উঠল তার আত্মা। এই বাজে মানুষটা কি বোঝাতে চাইছে তাকে? আমতা করে বলল, দেখুন, আমায় যেতে দিন। আমার কিছু করবেন না প্লিজ। কে বলেছে কিছু করব? তুমি কিন্তু আমাকে এক প্রকার চরিত্রহীনই বলছো। তোমার জায়গায় অন্য কেউ থাকলে একদমই জিভ ছিঁড়ে ফেলতাম। প্রান্তিক চৌধুরীকে চরিত্রহীন বলে কেউ পার পেয়ে যাবে, এটা ইজি কোনো ব্যাপার নয়। প্রসঙ্গ যেখানে তুমি, হিসাবটা সেখানে একদমই ভিন্ন। তোমার জন্য সব ছাড়, যা কিছু বলতে পারো। নিজের অজান্তেই অধিকারটা আমি তোমাকে দিয়ে দিয়েছি। বাট ওয়ান মোর কোয়েশ্চেন, আমি গ্যারান্টি দিতে পারি বিয়ের আগে আমি তোমাকে কিছুই করব না। তবে বিয়ের পর ব্যাপারটা ভিন্ন। ওই ব্যাপারে একদমই কথা দিতে পারছি না। বিয়ে করা বউ হবে আমার, আর আমি কিছুই বলবো না। অনেস্টলি, বউ হলো পৃথিবীর সব থেকে হালাল জিনিস। একজন দায়িত্ববান পুরুষের উচিত নিজের বউকে প্রচুর আদর করা। রজনীর কেমন যেন প্রান্তিকের স্পর্শ একদমই সহ্য হচ্ছে না। প্রান্তিকের এসব কথাও কর্ণকুহরে একদম বিশ্রী শোনাচ্ছে। ঘৃণায় শরীর ছ্যাদ করে উঠছে। মানুষ কত খারাপ হলে এসব বলতে পারে? রজনী আবারও আমতা করে বলল, আমার হাত ছাড়ুন, আমায় যেতে দিন প্লিজ। প্রান্তিক রজনীকে আরও একটু টেনে কাছে নিয়ে এলো। পকেট থেকে সাদা ধবধবে রুমাল বের করে বলল, বিশেষ একটি কাজে তোমাকে ডেকেছি। কি কাজ? প্রান্তিক নিজের রুমাল দিয়ে রজনীর ঠোঁটের গাঢ় লাল লিপস্টিক মুছে দিয়ে বলল, স্রষ্টার দেয়া এত সুন্দর ফুলের পাপড়ির মতো ঠোঁটে এত জঙ্গল করে রাখার কি প্রয়োজন? ফুল দেখতে জঙ্গল পরিষ্কার করে দিলাম। এখন চোখের প্রাপ্তি পেলাম, এখন চোখের তৃপ্তি পেলাম। শোনো রজনীগন্ধা, একদমই ঠোঁটে লাল লিপস্টিক লাগাবে না। এই ঠোঁট এমনিতেই সুন্দর, আমি যেন কখন আর লিপস্টিক লাগাতে না দেখি। আচ্ছা। কি আচ্ছা? আর লাগাবে লিপস্টিক? না। ওকে যাও, বাট নাচবে না কিন্তু। আমার মতো কঠিন ছেলে তোমার নাচ গান দেখে উন্মাদ হয়ে গিয়েছে। নিঃসন্দেহে পৃথিবীর সব ছেলেই পাগল হবে। আচ্ছা, নাচবো না। একদমই নাচবে না তুমি। আর এত ফর্সা পেট বের করে রেখেছো কেন? শাড়ি সরে গিয়েছে। সেফটি পিন লাগিয়ে নাও ভালোভাবে। কাল পর্যাপ্ত পরিমাণ সেফটি পিন পেয়ে যাবা। আচ্ছা। আচ্ছা, কি জাতীয় ল্যাঙ্গুয়েজ?
কথাটি বলেই প্রান্তিক রজনীর শাড়ির কুচি থেকে সেফটি পিন খুলে কোমর পর্যন্ত শাড়ি টেনে ভালোভাবে কোমর পেট ঢেকে সেফটি পিন লাগিয়ে দিল। রজনী ভয়ে বাধাও দিতে পারল না, কারণ চেঁচামেচি করলেই গ্রামের মানুষ একটা কলঙ্ক রটাতে কুণ্ঠাবোধ করবে না। এত সময় যেন রজনীর প্রাণ ওষ্ঠাগত হয়ে যাচ্ছিল। চোখ বন্ধ করে আল্লাহকে ডাকছে, যেন কোনোভাবেই বিপদ থেকে সে রক্ষা পায়। প্রান্তিক রজনীর বন্ধনরত চোখ মুখের দিকে তাকিয়ে অতিরিক্ত ভয় দেখে বলল, নারী, তুমি সত্যি বড্ড সরল, জানো না পুরুষ সরলতার প্রেমে ভেসে পড়ে। প্রান্তিকের কথা শুনে রজনী চোখ মেলে তাকালো। প্রান্তিকের ঠোঁটে মৃদু হাসি বিদ্যমান। ঠোঁটে হাসি নিয়েই বলল, না। আমার নাম ছাড়া তোমার হাত বড্ড বেমানান। ঠিকই, রংহীন লাগছে। কিছু একটা নেই নেই মনে হচ্ছে। যে হাতের ড্যাশিং ভয় প্রান্তিকের ছোঁয়া নেই, সে হাতের সৌন্দর্য কিভাবে ফুটবে? আমি পরিয়ে দিচ্ছি মেহেদি। প্রান্তিক পেছনে তাকিয়ে বলল, শ্রাবণ, মেহেদিটা দিয়ে যা। তোর ভাবির হাত মেহেদি ছাড়া ভালো লাগছে না। আপনি কিন্তু অনেক রোমান্টিক হয়ে গিয়েছেন, আর আজ একটু বেশি ড্যাশিং লাগছে আপনাকে। আসলেই লাগছে। জি ভাই, ভাবের পাশে হেব্বি লাগছে আপনাকে। প্রান্তিক তার নিজের নামটা সুন্দর করে লিখে দিল রজনীর হাতে। প্রান্তিক নামটা হাতে লিখে দিলাম। এটা খুব শীঘ্রই তোমার মনে লেখা হয়ে যাবে। এমনভাবে লেখা হবে তোমার প্রতিটা নিঃশ্বাসে বইবে প্রান্তিকের নাম। এদিকে ক্রমাগত প্রান্তিকের ফোন বেজেই চলেছে। এতক্ষণে 15 বার বেজেছে। রজনী এবার অতিষ্ঠ হয়ে বলে উঠল, আপনার ফোন। প্রান্তিক বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করলো। ভিডিও কল ছিল। রজনী খেয়াল করলো স্ক্রিনে ভাসছে কামিনী ফুলের সুবাস। রজনীর একটি বাজে ধারণা সৃষ্টি হলো প্রান্তিকের প্রতি। ফোনের স্ক্রিনে সাদা ফকফকা চেহারার একটি মেয়ে। গায়ে খুব একটা ভালো পোশাক নয়, নাইটি পরা, তবে একটু বেশি খোলামেলা। প্রান্তিক বিরক্ত হয়ে বলল, অর্ধ উলঙ্গ হয়ে আমাকে ফোন দিয়েছো কেন? তুমি বুঝো না কেন? না, বুঝি না। তোমাকে দেখবো বলে। তাহলে ফেসবুকে যাও, লাইভ করো, সবাইকে ভালোভাবে দেখাও, সবাই দেখতে পাবে। ইস, কি সব বলো তুমি? তোমার জিনিস অন্য কেউ কেন দেখবে? মা, এসব কি হচ্ছে? কি হচ্ছে বোঝো না? বাসায় কেউ নেই, মিস করছি তোমাকে। আসবে? হোয়াট? সেদিন তো এসে জাস্ট অল্প আদর দিয়ে চলে গেলে, আজ কিন্তু এসে ফোন অফ রাখবে। রজনীর শরীর ঘৃণায় রিডি করে উঠল। ছি ছি বলে উঠে চলে গেল। প্রান্তিক রাগে অতিষ্ঠ হয়ে বলল, ও শিট, এগেইন ভুল বুঝলো। কে ভুল বুঝলো? ধ্যাৎ শালি, ফোন রাখ। বলেই প্রান্তিক রজনীর পেছনে গেল। প্রান্তিক পেছন থেকে রজনীর হাত টেনে ধরে বলল, প্লিজ ভুল বুঝো না আমাকে, তুমি যা ভাবছো তা নয়। রজনী ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি কিছুই ভাবছি না। রজনীর এমন ভয়ঙ্কর দৃষ্টি দেখে প্রান্তিক শিউরে উঠল। সরল মুখশ্রীতে অগ্নিঝরা দুটো চোখ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। প্রান্তিক রজনীর কপালে পড়া চুল কানের পিঠে গুজে দিতে দিতে বলল, আমার এক ফালি পূর্ণিমার চাঁদ, তোমার আলোয় আমি আলোকিত হতে চাই। আমার জীবনের সব অন্ধকার দূর করে দাও তোমার শুভ্র আলোয়। তোমার ঘৃণা ভরা দৃষ্টি নিক্ষেপ করো না, আর ওই ভয়ঙ্কর দৃষ্টিতে আমি ভস্ম হয়ে যাব। রজনীর রাগের মাত্রা আরো বেড়ে গেল। দাঁতে দাঁত চেপে তাকালো প্রান্তিকের দিকে। প্রান্তিক মৃদু হাসল, হেসে বলল, আমার ফুল বাগানের সবচেয়ে পবিত্র ফুলটা আজ খুঁজে পেয়েছি। আমার বাগানে অজস্র ফুল আছে, তার মাঝে সবচেয়ে সুন্দর ফুলটা তুমি। রজনীগন্ধা, তোমাকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন প্রান্তিক চৌধুরীর জন্য সুবাস ছড়াতে। রজনী আবারও অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল। প্রান্তিক মাথা ঝুঁকিয়ে রজনীর মুখের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, এভাবে তাকিও না, আই সোয়ার আমি এবার মরেই যাব রজনীগন্ধা। রজনী আবারও একইভাবে তাকালো। প্রান্তিক হাতটা ছেড়ে দিল। রজনী বিয়ে বাড়িতে গিয়ে তার আম্মুকে ডেকে নিয়ে বাড়িতে চলে এলো। রজনীদের মধ্যবিত্ত ফ্যামিলি। বাড়িতে হাফ ওয়ালের ঘর, হাঁস মুরগি গরু ছাগল নিয়ে গ্রাম্য সংসার। রজনীর বাবা সবজির চাষাবাদ করেন, মাছের পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেন। সংসারটা যতটা সুখের হওয়া উচিত ততটা সুখী নয়। তার একমাত্র কারণ রজনীর ভাই।
রজনী রুমে এসে হ্যাঁচকা টানে গায়ের শাড়িটা টেনে খুলে ফেলল। আড়ালে গিয়ে চেঞ্জ করে 3 পিস পরে নিল। 3 পিস পরে এসে দেখলো জানালার এক পাল্লা খোলা। জানালার সাথে বাইক হেলান দিয়ে দাঁড়িয়ে আছে প্রান্তিক। রজনীর সাথে সাথে জানালা বন্ধ করে দিল। পরের দিন সকালে রজনী ঘুম থেকে উঠে পড়তে বসেছে। বইয়ের পৃষ্ঠা উল্টাতেই যাচ্ছে, তবুও পড়ায় মন বসছে না। গতকাল রাতের ঘটনাটা তার মস্তিষ্কে গেঁথে আছে। ছেলেটা যেমন চরিত্রহীন তেমন অসভ্য আর বাজে। যে মেয়ে পায় তাকে কোনো না কোনো ফুলের সুবাস বানিয়ে দেয়। ছি, মেয়েরাও বা কেমন বাড়িতে মা বাবা না থাকলে এসব চরিত্রহীন ছেলেদের ডেকে নিয়ে যায়। প্রান্তিকের চিন্তা মাথা থেকে ঝাড়তে বই ছেড়ে উঠে জানালায় খুলল। জানালা খুলতেই চোখের সামনে ভেসে উঠল প্রান্তিকের মুখের অবয়ব। কাল সারা রাত প্রান্তিক জানালার পাশেই বাইক হেলান দিয়ে দাঁড়িয়েছিল। রজনী জানালার ছিদ্র দিয়ে সারা রাত খেয়াল করেছে ওখানে দাঁড়িয়ে সিগারেট টানছে প্রান্তিক। একটা শেষ হলেই আরেকটা টানছে। পৃথিবীর সব বাজে অভ্যাস ওই মানুষটার মাঝে আছে। এ ব্যাপারে কি বাড়িতে জানাবে? জানালে যদি উল্টা খারাপ কিছু হয়? না, কিছুই জানানো যাবে না। আজ যদি দেখা হয় তার শার্টটা ফিরিয়ে দিতে হবে। এরই মাঝে বারান্দা থেকে রজনীর বাবা রজনীর মাকে ডেকে বলল, তোমার পোলা কই? আয়েশা বেগম উঠান ঝাড়ু দিতে দিতে বললেন, কইতে পারুম না। কাল রাইতেও বাড়িতে ফিরে নাই। না, আমারে কইছে হেই কথা। এটা তো প্রতিদিনের রুটিন। তোমার পোলা বাড়ি আয় না, হেডা আর পনের কি আছে? এমন বজ্জাত পোলা যে সৈয়দ বাড়ির জন্মাইব এটা আমি ভাবতেও পারিনি। জীবনে কি পাপ করছি এইটাই ভাবি। নাইলে এমন কুসন্তান কেন আমার ঘরে জন্মাইব? আয়েশা বেগম কোনো কথার আর উত্তর দিলেন না। একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। আসলে তার কিছুই বলার নেই। ছেলেকে নিয়ে সংসারে রোজ অশান্তি চলে। ঠিকমতো বাড়ি ফেরে না, নেশা করে, মারামারি করে। এলাকায় মুখ দেখানো যায় না। বাড়ি থেকে টাকা নেয় আর উড়িয়ে বেড়ায়। সৈয়দ মনসুর আলী আবারও বললেন, তোমার ছেলের লাইগা আমার মাইয়ার ভালো করে বিয়াও দিতে পারবো না। যার ভাই এমন কইরা বেড়ায় তার বোনের আর কেডাই বিয়া করতে যাইবে? আয়েশা বেগম রান্নাঘরের ছাইমাটি তুলে ভাতের হাঁড়ি নিয়ে বের হয়ে বললেন, আমার মাইয়াডারে লইয়া আমার চিন্তা হয় এখন। ওর লাইগে শত্রুতা কইরা কেউ আমার মাইয়াডার ক্ষতি না কইরা দেয়। তোমার পোলা তো মাইসের পা চাটা চামচা, বুঝলা? বুঝতাম নেশা কইরা মারামারি করে, এলাকায় মাইসে ভয়ে কাঁপে, তাও একটা সুনাম আসিল। তোমার পোলা মাইসের পা চাইটা বেড়ায়, মজুমদার বাড়ির বখাডে পোলাডার গোলাম, তার ইশারায় নাচে বেড়ায়। মাহবুব ভাইয়ের পোলাডার দেখলে আমার পরানটা জুড়াইয়া যায়। হ্যাও তো রাজনীতি কইরা মারামারি কইরা বেড়ায়, কিন্তু দেখছো মাইসে কেমনে তারে ভালোবাসে। হে সব সময় অন্যায়ের বিরুদ্ধে থাকে। পোলাডারে দেখলে পরাণ জুড়াইয়া যায়। আয়েশা বেগম চাল ধুয়ে হাঁড়িতে উঠিয়ে দিয়ে বললেন, পোলাটা আসলেই অনেক বালা। সৈয়দ মনসুর আলী বললেন, তুমি দেখো পোলাডারে। দেখছিলাম। আমাকেও জমিন নিয়া সালিশ হইলে পোলাটা মেম্বারের বাড়িত আইছিল। তাছাড়া আগেও নাম শুনছি বহুবার। গ্রামের পোলাই তো। বেশি একটা আহে না গ্রামে, আর বাপ আহে মাঝে মাঝে। বড় কোনো ঝামেলা হইলে মিটমাট করতে আহে। আমাকে জমিন নিয়ে ঝামেলা হইলে ছিল, তাই দেখার সুযোগ হয়েছিল। কত কইছস? না, আমি দূর থেকেই দেখছি। পোলাডারে আমাগো বাড়িতে একদিন দাওয়াত দিয়ে আইন না একটু আপ্যায়ন করতে হইব। আমাগো জমিনের ঝামেলাটা যাতে মিটাইয়া দেয় সেই ব্যাপারেও কইতে হইব। গরিবের বাড়িতে কি আর হাতির পা পড়বো? রজনীর মা পোলাটা বিলাতেও গেছিল পড়ালেখার লাগিয়া। আল্লাহ সব দিক দিয়েই গুণ দিছে। মানুষের অনেক সাহায্য করছে ও শুনছি। আর আমাগো বেজন্মার লাগিয়া মুখ দেখান যায় না। ওরে মিয়া, ভাইবা সময় নষ্ট না কইরা আমার মাইয়ার বিয়ার ব্যবস্থা করো। মায়াডারে ডালা ঘরে দিতে পারলেই শান্তি। রজনীর মা যে পাত্রটা আইছিল তারা কি কোনো সংবাদ পাঠাইছে?
তারা কইতেছে বিয়া করব না। কাহিনী খান কি বুঝলাম না। আমারে বাড়িতে দাঁড়াইতে দেয় নাই, এই মাইয়ার লাগবো। এখন এমন প্রস্তাবের কারণ খানাই বুঝলাম না। গাঁও গ্রামের লোক ধরছে আমার মাইয়ার জন্য। এখন কাল রাইতে খবর দিয়া পাঠাইছে যে এখন তাদের অসুবিধা আছে, বিয়ে করতে পারবে না। বিয়া না করুক আলহামদুলিল্লাহ, কিন্তু কারণটা কি তা কি কিছু কইছে? আজ গিয়া হুনুম দেহি কারণটা কি। রজনী বেশ অবাক হলো তার মা বাবার কথা শুনে। কারই বা এত প্রশংসা করলো আর কার সাথেই বা বিয়ে ঠিক করলো। রজনী লেখাপড়া শিখতে চায়, সে আত্মনির্ভরশীল হতে চায়, বিয়ে করার ইচ্ছা নেই। এই গ্রামে এসএসসির পরে মেয়েরা আর কেউ তেমন পড়ালেখা করে না, কিন্তু রজনী চায় পড়তে। রজনী আস্তে করে এসে বাবার পাশে দাঁড়ালো। সৈয়দ মনসুর আলী মেয়েকে দেখে বললেন, মা চিরুনিটা নিয়ে আইসো। মাথাটা এমন পাগলির মতো করে আসো কেন? আমার কি নারকেলের অভাব? আমার রজনীর মাথায় তেল থাকে না। রজনী তেলে শিশি এনে বাবার হাতে দিল। মনসুর আলী তার বউয়ের দিকে তাকিয়ে বলল, তোমারে না কইছি সব কাজ কাম পরে আগে আমার মায়ের সাজা গোছা রাখবা। আমি করার আগেই তো তুমি কইরা দাও। তা করুম না? আমার তো একমাত্র মায়া। মনসুর আলী মেয়ের দিকে তাকিয়ে বললেন, আইজ কলেজ যাইবা না? না বাবা, শরীর ভালো লাগছে না। আইজ বাড়ি শুইয়া থাও, যাওনের দরকার নাই। আমি তোমার মাথায় তেল দিয়া দিতাছি, আরাম লাগবে মা। রজনী একটা টুলে বসেছে, মনসুর আলী মাথায় তেল দিয়ে দিচ্ছেন। বাবা মেয়ের কি এক অপূর্ব মুহূর্ত। রজনী ছোটবেলা থেকে মা বাবার পরম আদরের। বেশ মন খারাপ করে রজনী বলল, আব্বা আমি পড়তে চাই, চাকরি করতে চাই, তোমাদের দায়িত্ব নিতে চাই। পড়বা মা, সমস্যা কি? যত ইচ্ছা পড়বা। তাহলে বিয়ে দিতে চাইছো কেন আব্বা? আমি কি বোঝা হয়ে গেছি আব্বা? এত ভালোবাসার পরেও আমাকে কেন তোমরা ঝামেলা মনে করছো? বিদায় করতে উঠে পড়ে লেগেছো। তোমাদের ভালোবাসা কি তাহলে দেখানো আব্বা? মনসুর আলীর বুকটা খাঁ খাঁ করে উঠল। মেয়ের কথায় যেন হৃদয়টা ছেড়ে যাচ্ছে। তার মেয়ের এমন মলিন মুখ সে সহ্য করতে পারে না। একটা দীর্ঘশ্বাস ছাড়ল মনসুর আলী, মলিন কণ্ঠে বলল, মাইয়া কখনো বোঝা হয় না রে মা। সৃষ্টি শুরু থেকেই এই নিয়ম চলে আইতিছে মা। নির্দিষ্ট একটা বয়সের পর মেয়েরা বোঝা হয়ে যায় আব্বা, এটা বুঝে গিয়েছি আমি। মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই এত কষ্টের আগে বুঝিনি আব্বা। আগে নিজেকে রাজকুমারী ভাবতাম, কিন্তু আমি ভুল জানতাম এই রাজ্য আমার নয়। আয়েশা বেগম রান্নাঘর থেকে মেয়ের কথা শুনে বললেন, মা তুমি সত্যিই রাজকুমারী। আজ তোমার বাবার কাছে রাজকুমারী, এরপরে এক রাজকুমার আইসা তোমাকে তার রাজ্যের রাজরানী কইরে নিয়ে যাইব। পরের ছেলে আমাকে রাজরানী করবে কেন? অকারণ কেন কেউ এত দাম দেবে আম্মু? আয়েশা বেগম হাসলেন, হেসে বললেন, তোমার আব্বা দুইটা টেহা হইলেও আমার হাতে আইনা দেয়। কেন দেয় কও? তোমার আব্বা রোজগারে এই সংসারটা চলে, অথচ সব সিদ্ধান্ত আমি লই। তোমার আব্বা আমার থেকে পরামর্শ নিয়ে সব সিদ্ধান্ত নেয়। কেন নেয় কও মা? এই সংসারে সবকিছুর রাজত্ব তো আমিই করি। তোমার আব্বা কোনো রাজ্যের রাজা না হইলেও এই সংসারের রাজাই হে। আমি রানী আর তুমি রাজকুমারী। আমার আব্বার মতো কি সবাই ভালো আম্মু? সব পুরুষই বালা মা। একটা জিনিস মাথায় রাখবা, শুধু পুরুষে মানুষে কারো দাসত্ব করতে পছন্দ করে না। তাদের সাথে জোরে কথা কন যাইব না, হুকুমও করণ যাইব না। তারা হুকুম মানতে চায় না। তাগো লাগে বেশ বাড়াবাড়িও করণ যাইব না। তাগরে ভালোবাসতে হইব। ভালোবাসা কইলে পুরুষ মানুষের জানও দিবার পারে। মায়ের কথায় ভাবনার অতলে বিভোর হলো রজনী। কলেজ টাইমে কলেজ গেটে দাঁড়িয়ে আছে প্রান্তিক। সকাল 10টা ওভার হয়ে গেছে, রজনী কলেজেই প্রবেশ করেনি। খেয়াঘাটে দাঁড়িয়ে আছে শ্রাবণ। রজনী আজ খেয়াও পার হয়নি। শ্রাবণের দিকে নিউজ নিয়ে সিগারেট ধরালো। একের পর এক সিগারেট টেনেই যাচ্ছে। কেন আসেনি? ওর কি শরীর খারাপ? দুশ্চিন্তায় কেমন অস্থির হয়ে পড়ল প্রান্তিক। পকেট থেকে ফোন বের করে শ্রাবণকে কল দিয়ে বলল, ঘাটে দাঁড়া, আমি আসছি। কোথায় যাবেন ভাই?
শ্বশুর বাড়ি। ভাবিদের বাড়ি যাবেন? হ্যাঁ। গিয়ে কি বলবেন? মাইন্ড করবে না? আমি গেলে জামাই আদর করবে শ্বশুর শাশুড়ি। আর ভাবি? ভাবি তো রেগে যাবে। তোর ভাইকে যেমন তেমন চিজ কিভাবে রাগকে প্রেমে পরিণত করতে হয় তা তোর ভাই ভালোই জানে। 10 মিনিট পরে প্রান্তিক শ্রাবণের কাছে পৌঁছালো। শ্রাবণ গিয়ে প্রান্তিকের বাইকের পেছনে বসলো। প্রান্তিক বাইক চালাতে চালাতে আয়নায় নিজের চেহারা দেখছে বারবার। শ্রাবণকে বলল, আচ্ছা এই দেখ তো আমাকে কেমন লাগছে। পুরাই ড্যাশিং ভাই। পাম ভাই আপনি নিজেও জানেন আপনি কত সুন্দর, তবুও এসব কি জিজ্ঞেস করছেন? শ্রাবণের ভাই নিঃসন্দেহে একজন হিরো, তাও সুপার হিরো। তোর ভাবি পছন্দ করে না কেন? ভাই ভাবি আপনারা দেখেই ক্রাশড, বাট অন্য কোনো কারণে রাগান্বিত। বিষয়টা পরে জানা যাবে। আরও 10 মিনিট পরে প্রান্তিকের বাইক গিয়ে থামলো মনসুর আলীর উঠানে। তখন মনসুর আলী বাড়িতেই ছিলেন। ক্ষেত থেকে তাজা সবজি তুলে এনেছে। আয়েশা বেগম সাথে সবজি মেপে দিচ্ছেন। প্রান্তিককে দেখে মনসুর আলী ভীষণ অবাক হলো, সাথে সাথে উঠে দাঁড়ালো। আয়েশা বেগমের দিকে তাকিয়ে বললেন, আরে দেখো মা, কেডাইছে আইজ না আমার বাজানের কথা কইতেছিলাম। আয়েশা বেগমও ভীষণ অবাক হলেন, সাথে আনন্দিত হয়েই বললেন, কইতেছিলাম তো, গরিবের বাড়িতে হাতির পাড়া, ভাবতেই তো পারতাছি না। প্লিজ আপনারা এভাবে বলবেন না, আমাকে লজ্জা দিচ্ছেন কিন্তু। আয়েশা বেগম মেয়েকে ডেকে বললেন, মা রাজনী শিগগিরই 2টা চেয়ার আইনা দাও মা। রজনী 2টো প্লাস্টিকের চেয়ার নিয়ে ঘর থেকে বের হলো। শ্রাবণ এগিয়ে গিয়ে চেয়ার 2টো ধরে বলল, আসসালামু আলাইকুম ভাবি, সুপ্রভাত। কেমন আছেন? ভাইকে দেখুন, আজ পুরাই ড্যাশিং লাগছে। রজনী হিংস্র চোখে তাকালো শ্রাবণের দিকে। শ্রাবণ চেয়ার 2টো এনে রাখলো। মনসুর আলী বললেন, বাজান কিছু মনে কইরো না, তুমি আইছো আমি অনেক খুশি হইছি, কিন্তু কেন আইছো বাজান? না মানে তুমি তো এমনি আসো বলা না। মনে হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করতে এসেছে। কি কাজ বাজান? প্রান্তিক রজনীর দিকে তাকিয়ে বলল, আপনার জমির দলিলটা নিয়ে আসুন, জমিটা আপনারই থাকবে, চিন্তা করবেন না। মনসুর আলী খুশি মনে জমির দলিল আনতে গেলেন। যাওয়ার সময় আয়েশা বেগমকে বললেন, যাও দ্রুত সেমাই রান্না করো। আয়েশা বেগম রান্নাঘরে ছুটল। রজনী মনে মনে বলল, কি মিথ্যু, দলিল দেখতে এসেছে। প্রান্তিক রজনীর দিকে তাকিয়ে বলল, কলেজ নেই আজ? আছে। যাওনি কেন? প্রান্তিক শ্রাবণকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা শ্রাবণ, তোর ভাবি সবসময় রেগে থাকে কেন রে? ভাই বাড়িতে গেলে ঠিক হয়ে যাবে। রজনীর মুখের ওপর সোজা সূর্যের কিরণ পড়ল। চোখ পিটপিট করে তাকাচ্ছে। প্রান্তিক এগিয়ে গিয়ে রজনীর মুখের সামনে চওড়া হাতটা ধরে বলল, তুমি না হয় রোজ রৌদ্র হয়ে এসো আমার রাঙিনায়, আমি রোজ গায়ে রৌদ্র মেখে তোমায় অনুভব করব। রজনী আবারও হিংস্র চোখে তাকালো। প্রান্তিক আবারও বলল, শোনো শোনো না, এত নেশা কেন বালিকা তোমার ওই 2 চোখ জোড়ে? এই নেশা আমি কাটিয়ে উঠতে পারবো না, কখনোই না। রজনী বিরক্ত হয়ে রান্নাঘরে গিয়ে তার পায়ের পাশে বসলো। আয়েশা বেগম কড়াইতে 8টা মুরগির ডিম সিদ্ধ করতে দিয়েছেন। রজনী একটা পিঁড়ি টেনে বসে বলল, আম্মু সকালে কি এনার প্রশংসা করলো বাবা? মা। এত প্রশংসার কারণ কি? মা এই পোলা বহুত বালা, তুমি জানো না তাই? আমাগো গ্রামেরই পোলা। আমাদের গ্রামের? কই, আগে তো দেখিনি। গ্রামে তো আহে না, তাই কেউ চিনে না। অনেক ভালা একখান পোলা। কিন্তু দেখে তো চরিত্রহীন লাগছে। সি মা, এসব কইও না, শূন্য ফেলাইব। এমন বালা পোলা ডারে এসব কইও না। রজনী বেশ অবাক হলো তার মা বাবার এহেন সরলতা দেখে। মানুষের ওপর দেখে ভেতর না চেনা মা বাবাকে দেখে মনে মনে ভীষণ আফসোস করলো। এই চরিত্রহীন লোকটা যে তার মেয়ের ক্ষতি করতেই তাদের সাথে ভালো ভালো কথা বলেছে, তারা সেটা বুঝতেই পারছে না। মনসুর আলী দলিল বের করে নিয়ে এলো।
প্রান্তিক পায়ের ওপর পা তুলে দলিল দেখছে। রজনী খেয়াল করছে প্রান্তিক সেই তখন থেকে তার দিকে তাকিয়ে আছে। দলিল দেখা যেন একটা বাহানা মাত্র। আসলেই তো বাহানা, হুদাই দলিল দেখার নাটক করছে। রজনী বেশ বিরক্ত হয়েই রুমে চলে গেল। আধা ঘন্টা পর আয়েশা বেগম ডিম সিদ্ধ, সেমই, মুড়ি মাখা, ঘরে তৈরি মোয়া দিলেন নাস্তার জন্য। বাজান, এই গুলান অহন খাও, দুপুরে একবারে ভাত খাইয়া তো যাইবা। না না চাচা, আমাদের অনেক কাজ। হঠাৎ মনে হলো আপনার দলিলটা দেখতে হবে, তো তাই চলে এলাম। বাজান, জমিন খান কি পাইবো? এটা আজ থেকে আপনার। কেউ সালিশে ডাকবে না আপনাকে নিয়ে। এই জমিতে গেলেও কেউ ঝামেলা করবে না। হাসা কথা বাজান। জি চাচা। প্রান্তিকের এখন উঠতে হবে, কিন্তু যাওয়ার আগে রজনীর মুখটা তাকিয়ে দেখতেই হবে। আয়েশা বেগমের দিকে তাকিয়ে বলল, চাচি হাত মুছবো। আয়েশা বেগম রজনীকে ডেকে বললেন, রজনী মা, একটা গামছা নিয়ে আইসো। রজনী গামছা নিয়ে আসতেই প্রান্তিক রজনীর সামনে পা এগিয়ে দিল। সাথে সাথে বেঁধে পড়ে গেল প্রান্তিকের বুকের ওপর। প্রান্তিক রজনীর কোমর শক্তভাবে হাত দিয়ে চেপে ধরে ফিসফিস করে বলল, এই তো মেঘ না চাইতেই জল। আমি তো এটাই চাইছিলাম। এটা এক প্রকার স্বপ্নের মতো আমার কাছে। আমি চাইছি না যে তুমি আর ওঠো, আজীবন আমার বুকেই থাকো। রজনী চোখ রাঙিয়ে দ্রুত উঠে দাঁড়ালো। মনসুর আলী বললেন, মা, পড়া গেলেন কেমনে? গায়ে বল নেই? এই সিদ্ধ ডিমগুলো খাইয়ে দিন চাচা আপনার মেয়েকে। রজনী আবারও রাগি চোখে তাকালো। প্রান্তিক আর শ্রাবণ বাইক নিয়ে বেরিয়ে গেল। মনসুর আলী আজ ভীষণ খুশি, সাথে আয়েশা বেগমও। রজনী ঘরে গিয়ে জানালা ধরে দাঁড়িয়ে আছে প্রান্তিকের শার্টটা ফিরিয়ে দেওয়ার জন্য, কারণ রজনী জানে প্রান্তিক এদিক দিয়েই যাবে আর জানালার দিকে তাকাবেই। সত্যি তাই হলো। যাওয়ার সময় জানালায় রজনীকে দেখে প্রান্তিক বাইক থামালো। বাইক থামিয়ে বলল, কি ব্যাপার রজনীগন্ধা, আমি চলে যাচ্ছি বলে খারাপ লাগছে? ডু ইউ মিস মি? রজনী আশেপাশে তাকিয়ে দেখে নিল কেউ আছে কিনা। কাউকে না দেখে পেয়ে প্রান্তিকের কথার উত্তর দিল, জি না, আপনার শার্টটা ফিরিয়ে দেবো বলে দাঁড়িয়ে আছি। বুঝি বুঝি, শার্ট তো ফিরিয়ে দেওয়ার বাহানা মাত্র। আপনার যা ইচ্ছা বুঝুন, ধরুন আপনার শার্ট। দূর থেকে দিতে পারবে? তোমার গায়ে তো বল নেই। আমার গায়ে বল নেই আপনাকে বলেছি? তাহলে পড়ে গেলে কেন? ইচ্ছে করেই? মানে তোমার আমার বুকে পড়তে ইচ্ছা করছিল? রজনী শার্টটা ছুঁড়ে দিয়ে জানালা বন্ধ করে দিল। কিছুক্ষণ পরে জানালা খুলে দেখল প্রান্তিক নেই, তবে গাছে খোদাই করে লিখে রেখে গিয়েছে, তোমাকে এত সুন্দর হওয়ার অধিকার কে দিয়েছে রজনীগন্ধা? আই সোয়ার আমি কখনো হয়তো হার্ট ফেল করব তোমাকে দেখতে দেখতে। 3 দিন কেটে গিয়েছে। প্রিয়তা কলেজে যাওয়ার জন্য রেডি হয়েছে। প্রান্তিক বিজি থাকে বলে শ্রাবণী তাকে কলেজে পৌঁছে দেয়। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। শ্রাবণ বাইক দিয়ে দাঁড়িয়ে আছে। প্রিয়তা গিয়ে বাইকের পেছনে উঠল। শ্রাবণ বাইক চালাচ্ছে আর আয়নায় প্রিয়তাকে দেখছে। প্রিয়তা শ্রাবণের পিঠে ছোট্ট একটা কিল দিয়ে বলল, রাস্তা দেখে গাড়ি চালাও শ্রাবণ। দেখার মতো জিনিস পিছনে থাকলে রাস্তা দেখবো কিভাবে? বিলাই একটা, যত প্রেম ওনার আড়ালে এলেই ভাইয়ার সামনে মিনমিন করে। সম্বন্ধীকে সম্মান করি। ভয় পাও না তাই বলছো? না, পাই না। আচ্ছা তাই? ভয় পাই না তার প্রুফ দিব? দাও। শ্রাবণ বাইক থামালো। তাতে জোরালো একটা ধাক্কা লাগলো। প্রিয়তার মুখ শ্রাবণের পিঠে দেখলো। শ্রাবণ দুষ্টুমি করে বলে উঠল, চুমু দিয়ে দিলে তুমি? প্রিয়তা এবার সত্যি চুমু দিয়ে বলল, হ্যাঁ দিলাম। শ্রাবণ গাল এগিয়ে দিয়ে বলল, উফ, এবার দাও, তাও ঠোঁটে দাও প্লিজ, জান দাও। প্রিয়তা শ্রাবণের গালে একটা থাপ্পড় মেরে বলল, এই যে দিলাম। মায়ের দেওয়ার পরে কিন্তু আদর দেওয়া উচিত। আদর নেওয়ার এত শখ, তাহলে বিয়ে করছো না কেন? আর একটু বড় হও, এখনো বাচ্চা তুমি। বউ বউ ফিলিংস আসুক তোমাকে দেখে, তখন বিয়ে করব।
আমাকে দেখে এখন তোমার কেমন ফিলিংস আছে শ্রাবণ? প্রেমিকা প্রেমিকা। লুচ্চা কোথাকার। প্রেম করে আদৌ নিতে চাও, বিয়ে করতে চাও না। বিয়ে তো করেই ফেলেছি কবে। তোমার মতো ভীতু টাইপ ছেলের ওই মনে মনেই বিয়ে করতে হবে। বলেই প্রিয়তা একটা গাছের নিচে বসলো। এদিকে সাধারণত কেউ আসে না। শ্রাবণ এদিক দিয়েই রোজ প্রিয়তাকে কলেজে এগিয়ে দিয়ে আসে। যাওয়ার সময় এই ফাঁকা জায়গাটায় বসে কিছুক্ষণ। একটা বড় কৃষ্ণচূড়া গাছের সাথে হেলান দিয়ে বসে একান্তে কিছু সময় কাটায়। শ্রাবণ বাইকটা রেখে প্রিয়তাকে বলল, একটু উঠে দাঁড়াবে যান। প্রিয়তা উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, কি হলো? শ্রাবণ হাঁটু গেড়ে বসে প্রিয়তার সামনে একটা গোলাপ ফুল ধরে বলল, তোমার ভাইয়ের গাছের ফুল চুরি করা যা তা ব্যাপার নয়। তোমার ভাইয়ের বোনকে তোমার ভাইয়ের বাগানের ফুল দিয়ে প্রপোজ করেছি। আমি চাইলে অন্য জায়গা থেকে ফুল আনতে পারতাম, কিন্তু আনিনি, কারণ আমি দুঃসাহসী ছেলে। তাই সাহসী প্রেমিকের মতো কাজ করেছি। আই লাভ ইউ জান, আই লাভ ইউ সো মাচ। প্রিয়তা ফুলটা হাত বাড়িয়ে নিল। তখন শ্রাবণ প্রিয়তার হাতের তালুতে চুমু দিয়ে বলল, এই হাত দুটো এত সুন্দর কেন জান? এই সুন্দর কোমল হাত দুটোর মালিকানা শুধু আমার। প্রিয়তা ফুলটা নিয়ে বলল, আচ্ছা আমি কি বলবো বলো তো? খুশি হয়েছে আমি প্রচুর, কিন্তু হাসিও পাচ্ছে। ট্রাস্ট মি, জীবনে কেউ এভাবে প্রপোজ করে কখনো? তুমি যে ডায়লগগুলো বলে প্রপোজ করলে। আমি আনকমন পারসন জান, বুঝতে হবে। প্রিয়তা খিলখিল করে হাসছে, হেসেই যাচ্ছে। সত্যি কি অদ্ভুতভাবে শ্রাবণ প্রপোজ করলো। শ্রাবণ মুগ্ধ হয়ে প্রিয়তার হাসি দেখছে। প্রিয়তার এই হাসির জন্য শ্রাবণ জানও দিতে পারে। প্রেমিকার হাসি পৃথিবীর সব কিছু থেকে বেশি সুন্দর। প্রেমিকার হাসি পুরুষের মানসিক শান্তির কারণ। প্রেমিকার হাসি প্রেমিকের মন ভালো হওয়ার কারণ। শ্রাবণ আর প্রিয়তা কিছুক্ষণ গল্প করে উঠল। কলেজ গেটে প্রিয়তাকে নামিয়ে দেওয়ার সময় বলল, আচ্ছা শোনো, রজনী নামে কাউকে চেনো? প্রিয়তা চোখ কপালে তুলে বলল, চিনি। কেন? মেয়েটাকে পছন্দ হয় তোমার? কি ব্যাপার বলো তো? ব্যাপার আছে। এই তুমি ইদানিং প্রায়শ কলেজের আশেপাশ দিয়ে ঘুরঘুর করো, কাহিনী কি? কাহিনী ইজ, আমার বউ এই কলেজে পড়ে। সত্যি কথা বলো, রজনীকে ভালো লেগেছে তোমার? আমার আমার সতীন বানাতে চাইছো? কেন, বানালে তোমার আপত্তি নেই? শ্রাবণের বাচ্চা, তোরা আমি খাইয়া ফেলাবো দেখিস। আমার ভাইকে দিয়ে তোর 12-13টা বাজাবো। এজন্য মাফিয়াদের বোনকে